ঘড়ির কাঁটা ১১টার ঘরে থেমে থেমে টিকটিক করছে। রান্নাঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে মাখনের গন্ধ, টমেটো সস আর ভেজা পাস্তার ঘ্রাণ। এলিজাবেথের কাজে আজ কোনো বিরক্তি নেই, ক্লান্তিও যেন ছুটে পালিয়েছে। সে দৌড়ে বেড়াচ্ছে এক পাশ থেকে আরেক পাশ। ইউটিউব ভিডিও দেখে দেখে লুকাসের সাহায্যে বানিয়েছে রিচার্ডের পছন্দের ইটালিয়ান খাবার। লুকাস জানিয়েছে তাকবীরের অবস্থা স্থিতিশীল। গুলিটা পিঠভেদ করে বেরিয়ে গেছে, তাই বেঁচে গিয়েছে তাকবীর। রিচার্ডও ভালো আছে, আপাতত গোডাউনে। খবরগুলো পেয়ে এলিজাবেথের ভেতর খানিকটা স্বস্তি এসেছে, কিন্তু অস্থিরতা এখনও কমেনি। যতক্ষণ না নিজ চোখে রিচার্ডকে দেখবে ততক্ষণ শান্তি নেই তার। দরজার সামনে বারবার পায়চারি করছে এলিজাবেথ। ম্যানশনের ভেতর নির্জনতা। অতিরিক্ত কোনো মেড নেই সবিতা বেগম ছাড়া। সব কাজ এখনও তাকেই করতে হয়। রিচার্ড এখনও বদলায়নি সেই নিয়ম। ম্যানশনের অভ্যন্তর জুড়ে এক অদ্ভুত অপেক্ষা। অশান্তি আর চুপচাপ ভালোবাসা ঘোরাফেরা করছে। কারোর পায়ের শব্দে এলিজাবেথ ছুটে গেল মেন গেটের কাছে। রিচার্ড, ন্যাসো আর লুকাস একসাথে ভেতরে প্রবেশ করছে, লম্বা লম্বা পা ফেলে। ক্ষুব্ধ হয়ে আছে রিচার্ড। এলিজাবেথ দৌড় দিয়ে পথ আটকে দাঁড়ালো। আপাদমস্তক পর্যবেক্ষণ করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাঁধে ব্যান্ডেজ ছাড়া আর কোথাও ক্ষতের চিহ্ন নেই। এলিজাবেথ কিছু বলতে যাচ্ছিল, তখনই উপর থেকে হুড়মুড়িয়ে নেমে আসে ইব্রাত। কোনো কিছুর তোয়াক্কা না করে ঝড়ের বেগে ছুটে গিয়ে জাপটে ধরল ন্যাসোকে। ন্যাসো তাল রাখতে না পেরে একটু এলিয়ে গেলেও সামলে নিল নিজেকে। দুই হাতে শক্ত করে আগলে ধরল ইব্রাতকে। ফোপাচ্ছে ইব্রাত। আপনি আপনি ঠিক আছেন তো? আমি একদম সুস্থ আছি রাত। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ন্যাসো এক হাতে ইব্রাতের মাথায় পরম আহ্লাদে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি এসে গেছি তো, আর কোনো ভয় নেই। কথার ফাঁকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল লুকাস নাক কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। পরপরই ন্যাসো ঘাড় ঘুরিয়ে বাঁদিকে তাকালো। দেখতে পেল রিচার্ড, সে নিজেও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। চোখে মুখে বিরক্তের ছায়া আবছা। ভরকে গেল ন্যাসো, খানিকটা লজ্জাও পেল। শত হোক বস বলে কথা। আর এক মুহূর্ত সেখানে রইল না। ইব্রাতকে কোলে তুলে এক প্রকার দৌড়ে চলে গেল উপরে। লুকাস নিজেও প্রস্থান করল ভেংচি কেটে। উপস্থিত রইল শুধু রিচার্ড আর এলিজাবেথ। কয়েক কদম এগিয়ে সামনে এসে দাঁড়ালো এলিজাবেথ। আমি জানতাম আপনি আসবেন বলে রিচার্ডের কাছে যেতে চাইলে হাত উঁচিয়ে থামিয়ে দিল রিচার্ড। অন্যদিকে মুখ ঘুরিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আসার কথা ছিল তাই এসেছি। থমকে দাঁড়িয়ে রইল এলিজাবেথ। রিচার্ডের কথা যেন শরীরের ভেতর দিয়ে শিরশিরে একটা আগুন ছড়িয়ে দিল। তবুও মুখে এক চিলতে হাসি রেখে ডাইনিংয়ের দিকে পা বাড়ালো। গলা নিচু করে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। আমি খেয়ে এসেছি। রিচার্ডের কাঠের মতো কঠিন কণ্ঠে এলিজাবেথ থমকে দাঁড়িয়ে গেল। আহত চোখে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু কি? আমাদের তো একসাথে ডিনার করার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সব কিছু বদলে গেছে এখন। অনেক কিছুই তো বদলে যায়। রিচার্ড নিরুত্তাপভাবে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এলিজাবেথ দাঁড়িয়ে রইল নিঃসঙ্গ। চোখের কোণে জল জমে উঠল, কণ্ঠ কেঁপে উঠল। ধীর গলায় বলল, আমি খাইনি আপনার জন্য। কিন্তু সেই শব্দ রিচার্ডের কানে পৌঁছানোর আগেই সে দৃষ্টিসীমা ছাড়িয়ে গেল। অশ্রুগুলো আর বাদ মানল না, গড়িয়ে পড়ল গাল বেয়ে। দূর থেকে সেই ভাঙা দৃশ্য দেখে ঠোঁটের কোণে বিষমিষ্টি তৃপ্তির হাসি ফুটল সবিতা বেগমের। এলিজাবেথ আর খেল না। খাবারগুলো নিঃশব্দে ফ্রিজে রেখে এলিজাবেথ ধীর পায়ে উপরে উঠে গেল। মাস্টার বেডরুম অর্থাৎ তাদের ব্যক্তিগত কামরায় ঢুকতে চোখে পড়ল রিচার্ড ফ্রেশ হয়ে বেরিয়েছে। বুক বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। নিচে কালো ট্রাউজার, কাঁধে সাদা তোয়ালে। এলিজাবেথকে এক পলক দেখেও না দেখার ভান করে ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়ালো রিচার্ড। তোয়ালেটা গা থেকে ছুঁড়ে ফেলল কাউচে।
তারপর চুলে চিরুনি চালাতে লাগলো। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো। কান্নার চাপা থাকলো না। সে জানি উপেক্ষার কারণ সকালের সেই কটু কথা। এগিয়ে গেল রিচার্ডের দিকে। রিচার্ডের হাতটা একটু কাঁপছে। ঠিকভাবে চুল আঁচড়াতে পারছে না, কাঁধের ক্ষততে টান পড়ছে। আমি হেল্প করব? ওর দিকে এক পলক তাকিয়ে রিচার্ড চুপচাপ চিরুনি নামিয়ে রাখল। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে কাউচের দিকে হাঁটতে হাঁটতে বলল, নো থ্যাঙ্কস। জীবন সংগ্রামে এলিজাবেথ অনেক অবহেলায় সয়ে এসেছে, কিন্তু আজ রিচার্ডের এই ক্ষুদ্র অবজ্ঞা তার সহ্যের সীমা পেরিয়ে গেল। ছুটে গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরল। রিচার্ড ঘুরে তাকালো। জলে টলমল করছে এলিজাবেথের চোখ। সরি। হোয়াই? সকালের ব্যবহারের জন্য। আমি আসলে। রিচার্ড কেটে দিল কথা। রিচার্ড কায়নাত নেভার অ্যাকসেপ্ট অ্যাপোলজি। এবার এলিজাবেথ দুই হাতে চেপে ধরল রিচার্ডের হাত। কাঁপছে ঠোঁট। শব্দগুলো কাঁপা কাঁপা গলায় বেরুলো। আজ এখানে শুতে হবে না। আপনার কাঁধে ক্ষত। রিচার্ড একটানে হাত ছাড়িয়ে নিল। হঠাৎ টাল সামলাতে না পেরে এলিজাবেথ ছিটকে গিয়ে পড়ল বিছানায়। গর্জে উঠল রিচার্ড। রিচার্ড কায়নাত কারোর দয়ার পাত্র না। ওকে? আপনি এমন করছেন কেন? বললাম তো সরি। কথা শেষ হবার আগেই ফের গর্জে উঠল রিচার্ড। কেমন করছি? মেরেছি? তুই তোকারি করেছি? গালিগালাজ করেছি? জোর করে ছুঁয়েছি? টেনে হিঁচড়ে বেডে নিয়েছি? প্রতিটা শব্দ যেন বিষবাণ হয়ে বিঁধে গেল এলিজাবেথের হৃদয়ে। চোখের জল এবার থামানো গেল না। রিচার্ড আবারও বলতে থাকে, ফিরব বলেছিলাম, ফিরেছি। হসপিটালের বেডে নয়, নিজের ঘরে, নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় শুচ্ছি। আর এখন আমাকে বিরক্ত করো না তো। ঘুমাবো আমি। আই অ্যাম টায়ার্ড। ঘুমের সময় বিরক্ত আমি একদমই সহ্য করব না। স্টে অ্যাওয়ে ফ্রম মি। আন্ডারস্ট্যান্ড? বলেই উল্টো শুয়ে পড়ল কাউচে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল এলিজাবেথ, অভিমান, যন্ত্রণা আর ভালোবাসার এক বিষণ্ণ মিশেলে। নীরবে অশ্রু বিসর্জন দিল কতক্ষণ। রিচার্ড ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে নিঃশব্দে এগিয়ে গেল এলিজাবেথ। সাহস আর কান্নার মাঝামাঝি কোথাও এলিয়ে পড়ল তার পাশে। চোখের পাতায় এখনও কাঁপছে আবেগের কম্পন। শরীর একটু পরপর কেঁপে উঠছে। ভয়, ভালোবাসা আর অভিমান একসাথে। এলিজাবেথ ধীরে হাত রাখল রিচার্ডের কপালে। নরম গলায় নিজের ভেতরের শব্দগুলো ছাড়তে ছাড়তে বলল, জানেন, জীবনে আসা সহজ, কিন্তু থেকে যাওয়া তো বড় কঠিন। আমি আপনাকে চাই 2 দিনের সঙ্গী হিসেবে নয়, শেষ নিঃশ্বাসের আগেও আমি চাই এই নীল চোখ দুটো থাকুক আমার সামনে। তাই আমাকে হতে হবে শক্ত, কঠিন। ফিরিয়ে আনতে হবে আপনাকে সেই আধারের পথ থেকে। পাথরের বুকেও ফুল ফোটাতে হবে। পরিশুদ্ধ করতে হবে আপনাকে আমাদের জন্য। কারণ আপনি শুধুই আমার। আমি কিভাবে আপনাকে সেই অন্ধকারের যাত্রী হতে দিই? চোখের কোণা বেয়ে এক ফোঁটা জল পড়ল রিচার্ডের কপালের কাছে। নিঃশ্বাসের শব্দে জবাব দিল রিচার্ড। নাকিও নিঃশব্দেই শুনে গেল সব। এলিজাবেথ শুধু জানে এই লড়াই ভালোবাসার, আর সে হার মানবে না। সবাই ভুল বুঝলে বুঝুক। আলতো করে ঝুঁকে এলো এলিজাবেথ। নরম ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের কপালে এক নিঃশব্দ চুম্বনে। কণ্ঠে চাপা কৃতজ্ঞতার কান্না মিশিয়ে বলল, ধন্যবাদ প্রিয় স্বামী, আপন সেজে আঘাত করা মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য। ঘরের বাতাস নিঃশব্দে সেই শব্দগুলো বয়ে নিল। আর রিচার্ড, সে হয়তো ঘুমের গভীরে বা হয়তো চুপচাপ শুনে গেল সব। রিচার্ডের কানের কাছে গিয়ে নিঃশব্দে ফিসফিস করল এলিজাবেথ, ভালোবাসি স্বামী, খুব ভালোবাসি আপনাকে। ভালোবাসি আমার ইহকালের সঙ্গীকে। ভালোবাসি আমার ভালোবাসাকে। ভালোবাসি আমার একমাত্র অভিভাবককে। ভালোবাসি আমার দুনিয়ার সঙ্গীকে। ভালোবাসি আমার হারানো সন্তানের বাবাকে। ভালোবাসি আমার ভবিষ্যৎ সন্তানের বাবাকে। ভালোবাসি আপনার স্পর্শকে। সব মিলিয়ে ভালোবাসি আপনাকে, খুব করে ভালোবাসি। ভালোবাসার থেকেও ভালোবাসি। ভালোবাসা যতটা তার থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন,
আপনার স্পর্শে বিষ খুঁজে পাই না আমি, পাই শুধুই ভালোবাসা। আমি ভালোবাসি, আপনার ছোঁয়াকেও ভালোবাসি। কথাগুলো বলে এলিজাবেথ একে একে ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের গালে, কপালে, বাঁকে, চুলে। সব জায়গায় ভালোবাসার পূর্ণতা দিয়ে ভরিয়ে দিল। চোখের পানি ছড়িয়ে পড়ল রিচার্ডের মাথার পাশে। অতঃপর নিজের মাথা রিচার্ডের পাশে রেখে ঘুমিয়ে পড়ল এলিজাবেথ। বাকি শরীর ঠান্ডা ফ্লোরে পড়ে রইল। শুধু হৃদয়ের উষ্ণতা ছুঁয়ে থাকল রিচার্ডকে। একটুখানি নিঃশ্বাসে নড়ল রিচার্ড। ধীরে ধীরে ফিরে তাকালো। রিচার্ড ঘুমায়নি। সে শুনেছে সব, অনুভব করেছে প্রতিটা শব্দ। রিচার্ড আলতো হাতে এলিজাবেথের কপালের চারপাশে ছড়িয়ে থাকা বেবি হেয়ার সরিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল। হারামে আরাম নেই এলিজান, তাই তো প্রথম দেখাতেই তোকে আমার জন্য হালাল করে নিয়েছিলাম। বিশ্বাস কর, আমার ছোঁয়ায় বিষ নেই, আছে শুধু ভালোবাসা। সাবধানে এলিজাবেথকে কোলে তুলে দাঁড়ালো রিচার্ড। তারপর ওকে নরম বিছানায় শুয়ে দিয়ে ভালোভাবে কমফোর্টারে মুড়ে দিল। পরপর কপালে দীর্ঘ গভীর নিঃশব্দ চুমু এঁকে দিল। আবার ফিরে গেল কাউচে, কিন্তু আর ঘুম হলো না। কানে বাজতে থাকে এলিজাবেথের বলা প্রতিটা বাক্য। চোখে ভাসছে একটাই দৃশ্য, এলিজাবেথ, তার ভালোবাসা, তার ঘর, তার শান্তি। মাঝে কেটে গেছে আরও 2 দিন, কিন্তু বদলায়নি কিছুই। রিচার্ড এখনও আগের মতোই এলিজাবেথকে উপেক্ষা করে চলে। ভোর হতেই বেরিয়ে যায়, ফিরেও খুব রাতে। এক ফোঁটা কথা নয়, একটুও চোখ রাখা নয়। এলিজাবেথ প্রতিদিনই অনেক কিছু করে রিচার্ডের জন্য। না খেয়ে অপেক্ষায় থাকে, প্রিয় খাবার বানায়। তবুও প্রতিদিনই শুনতে হয় আমি খেয়ে এসেছি, তারপর নিঃশব্দে ঘুমিয়ে পড়া। এলিজাবেথের শত চেষ্টাও পারছে না রিচার্ডের সেই চাপা অভিমান ভাঙাতে। আজ শুক্রবার, ছুটির দিন বলে রিচার্ড ঘুমোচ্ছে একটু বেশি। সেই ফাঁকে এলিজাবেথ ছুটে এসেছে রান্নাঘরে। আজ সে নিজের হাতে সকল ব্রেকফাস্ট বানাবে রিচার্ডের জন্য। তবে কিচেনে ঢুকেই এলিজাবেথ একটু থমকে গেল। সেখানে ইতিমধ্যেই উপস্থিত ইব্রাত। কাল রাতে ওদেরও একটা মাঝারি সাইজের সংঘর্ষ হয়েছে। ন্যাসো একটাও কথা বলেনি সারারাত ইব্রাতের সঙ্গে। তাই আজ ইব্রাতও বনের পথেই হেঁটেছে। রান্নাঘরের আবহাওয়া তাই একটু গরম, একটু ভারী। তবুও তার মাঝে এক টুকরো নরমতা। 2 বোন আজ রান্নায় ব্যস্ত, হাতে প্রিয়জনদের পছন্দের পদ রান্না করছে। মুখে চাপা আড্ডা। ইব্রাত রান্নাঘরের কোনো কাজেই দক্ষ না। এলিজাবেথের দেখানো পথ ধরে এগোচ্ছে কোনো রকমে। তোকে বললাম একটু রান্না শিখিয়ে আমার সংসার আলোকিত করে দে। তুই শালি মরিচ কাটতে দিয়ে আমার হাতে আগুন ধরিয়ে দিলি। এলিজাবেথ চাপা হেসে ইব্রাতের কাছ থেকে মরিচগুলো নিয়ে নিজে কাটতে লাগলো। ওদিকে ইব্রাতের অবস্থা কাহিল। অল্প কিছু পেঁয়াজ আর মরিচ কাটতেই চোখ থেকে পানি পড়ছে। এলিজাবেথ মিটিমিটি হেসে বলল, বিশ্বাস কর বোন, তোর রান্নাটা খুব ভালো হবে। ইব্রাত একের পর এক টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন দেখলাম কয়েলের উপর মশা বসে আছে। ফিক করে হেসে উঠল এলিজাবেথ। তার হাসির শব্দে বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকালো ইব্রাত। কিচেন নাইফ হাতে তুলে নিয়ে ঝাঁজ দেখিয়ে রাগ ঢেলে দিল গাজরের উপর। বেচারা গাজর সেই রাগ সহ্য করতে না পেরে ছিটকে পড়ে গেল দূরে। আবারও হেসে ফেলল এলিজাবেথ, আগের চেয়েও জোরে। ইব্রাত এবার হতাশ, গভীরভাবে হতাশ। মাথা চাপড়াতে চাপড়াতে বলল, ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমারটা মনে হয় লিক হয়ে গেছে। গাজরও আজকাল ছলনা করে আমার সঙ্গে। হাসতে হাসতে এক হাতে মুখ চেপে ধরল এলিজাবেথ। বোন, তুই থাম প্লিজ, পেট ব্যথা হয়ে যাচ্ছে আমার। ইব্রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, অতিশোকে বাপ্পারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, অথচ দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেছি। এখন দুঃখের সময়ও সবাই মজা নেয় আমাকে নিয়ে। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ওঠা আটকালো। গম্ভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তা এত কষ্ট কিসের শুনি? এক নিমিষেই মলিন হয়ে গেল ইব্রাতের মুখ। দৃষ্টি নিচু করে চুপসানো গলায় বলতে থাকে, আমি বাচ্চা নিতে চাই এলিজাবেথ, আমার খুব শখ একটা বাচ্চার।
কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। বলে আমি এখনও ছোট, পরে আরও কয়েক বছর পর। এসব নিয়ে তো কাল রাতভর ঝগড়া। হঠাৎ বিষণ্ণ এক সুর বেজে উঠল এলিজাবেথের মনের আঙিনায়। নিজের সন্তানের কথা মনে হতেই চোখের কোণে জল জমল নিঃশব্দে। ইব্রাত তা টের পেয়ে সঙ্গে সঙ্গে জিভ কেটে বলল, আহ না না, এই সেন্টিমেন্টাল মুডে যাস না প্লিজ। তড়িঘড়ি করে প্রসঙ্গ পাল্টাতে গিয়ে এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, একদম সেন্টিখোরের মতো মুখ বানিয়ে আমাকে ইমোশনাল করে দিস না প্লিজ। আমি এখনও স্বামীর কোলে কার্টুন দেখতে দেখতে ভাত খাই। মন খারাপের মাঝেও এবার হেসে ফেলল এলিজাবেথ। ইব্রাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে ভ্রু নাচাতে নাচাতে বলল, কোলে বসে শুধু কি ভাতই খাস নাকি আরও কিছু? আড়ষ্ট হয়ে গেল ইব্রাত। মুখে লালচে আভা ফুটে উঠল। দুই হাতে মুখ চেপে ধরল সে। যা এলিজাবেথ, এসব কি বলিস? তোর মুখে এসব কথা একদমই মানায় না। হেসে হেসে উত্তর দিল এলিজাবেথ, সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটা আমার জীবনের একমাত্র একাডেমিক সত্য। ইব্রাত কাছে এসে হালকা করে ধাক্কা দিল এলিজাবেথের কাঁধে। তার মানে তুইও করেছিস, তাই না? অবাক হয়ে তাকালো এলিজাবেথ। করেছি মানে? কি করেছি? ওটা? কোনটা? যেটা করে স্বামী স্ত্রী। কি করে স্বামী স্ত্রী? আরে ওটা, রাতে যে করে। আরে কি করে রাতে? যেটা করলে শরীর ফ্রেশ লাগে, মাথা ঠান্ডা থাকে। আরে ভাই কোনটা করলে? যেটা আমি আর তুই দুজনেই করেছি, আজ রাতেও করব। আরে ভাই কি করলাম সেটা তো বল। যেটা না হলে রাত পার করা যায় না। কি না হলে রাত পার করা যায় না বলবি তো তুই? ঘুম। অ্যাঁ? ভ্যাবাচাকা খাওয়া এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল ইব্রাত। নিজের চিন্তার উপর নিজেরই ধিক্কার আসলো এলিজাবেথের। চোখ গরম করে তাকিয়ে আবারও কাজে মনোযোগ দিল। চুপচাপ লাজুক অথচ ভেতরে ভেতরে ফোঁসা এক অগ্নিকন্যা। রিচার্ডের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে এলিজাবেথকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচে এলো। রান্নাঘর থেকে এলিজাবেথের গলার আওয়াজ ভেসে আসছে। চুপচাপ লিভিং এরিয়ায় গিয়ে সোফায় বসে পড়ল রিচার্ড। ম্যাগাজিন পড়ার ফাঁকে ফাঁকে এলিজাবেথকে আর চোখে দেখছিল। কিচেনের ভেতর থেকে দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ ন্যাসো এসে রিচার্ডের পাশে বসে পড়ল। একজনের হাতে পত্রিকা, আরেকজনের হাতে ম্যাগাজিন থাকলেও দুইজনের খাড়া কান ছিল একদম কিচেনের দিকে। দুই বোনের মধ্যে সম্ভবত কিছু একটা নিয়ে ঝগড়া বেঁধেছে। চাপা কণ্ঠ শোনা যাচ্ছিল। ন্যাসো কিচেনের দিকে কান বাড়িয়ে রেখেছে। রিচার্ড নিজেও গভীর মনোযোগ দেওয়ার জন্য হাত থেকে ম্যাগাজিনটা রেখে দিল। ন্যাসো তা দেখে পত্রিকা রেখে দিয়ে দুই হাঁটুর উপর কনুই রেখে মনোযোগ দিয়ে কিচেনের দিকে নজর রাখতে থাকে। রিচার্ড কপাল কুঁচকালো ন্যাসোর দিকে তাকিয়ে। পরক্ষণে সে নিজেও ন্যাসোর মতো বসে পড়ল। এবার দুজনেই গভীর মনোযোগে তাদের বোদের মধ্যে কে জিতবে তা দেখছিল, ঠিক যেমন টিভির সামনে বসে খেলা দেখে। হঠাৎ এক পর্যায়ে এলিজাবেথ ধাক্কা মারল ইব্রাতের কাঁধে। ইব্রাত চোয়াল ফাঁক করে ক্ষুব্ধ চোখে তাকালো। এবার নিশ্চয়ই ইব্রাতের পালা। হাত তুলবে এলিজাবেথের উপর। রিচার্ড আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। চিবুক শক্ত করে তেড়ে গেল কিচেনের দিকে। রিচার্ডের এভাবে চলে যাওয়া দেখে হাঁ হয়ে যায় ন্যাসো। তৎক্ষণাৎ সেও ছুটল ঝড়ের বেগে। এলিজাবেথ হাসতে হাসতে কিল বসিয়েছিল ইব্রাতের কাঁধে। ইব্রাত নিজেও পাল্টা আঘাত করতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে রিচার্ড প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল এলিজাবেথের সামনে। রক্ত গরম চোখে তাকালো ইব্রাতের দিকে। ইব্রাত ভ্রুকুটি করল, তবে রিচার্ডের অপ্রত্যাশিত আগমন দেখে ভড়কে গেল সাথে সাথে। কিছু বলার চেষ্টা করতে গেল, কিন্তু সেই কথা ফসকে যেতে না যেতে ন্যাসো ছুটে এসে ইব্রাতকে কাঁধে তুলে নিল। সেই গতিতে এসেছিল, আবার সেই গতিতেই চলে গেল। ন্যাসো জানে রিচার্ডের মেজাজের খবর। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গিয়ে রিচার্ডের দিকে তাকালো। এটা কি হলো? রিচার্ড এক পলক এলিজাবেথের দিকে তাকিয়ে কোনো শব্দ না করে ফোঁস নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। তাজ্জব বনে গেল এলিজাবেথ।
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। সেই যে সকালবেলা বেরিয়েছিল রিচার্ড, তারপর আর সারাদিনে একবারও ফেরেনি ম্যানশনে। ফিরল একেবারে রাত 11টায়, সরাসরি গেল নিজের বেডরুমে। ভেতরে অন্ধকার, কপাল কুঁচকাল রিচার্ড। এলিজাবেথ রুম কখনোই অন্ধকার করে রাখে না। লাইট জ্বালাতেই চোখে পড়ল ট্যারেসের সাদা কাঁচ ঘেরা দরজার সামনে দাঁড়িয়ে এক রমণী। লাল শাড়ি পরা, মাথায় লম্বা ঘোমটা টানা, মুখ ঢাকা। রিচার্ড এক ঝলক তাকালো সেদিকে। হাত থেকে গ্লাভস খুলতে খুলতে গম্ভীর গলায় বলল, ইব্রাত, আমার বউকে রুমে পাঠিয়ে বাইরে থেকে লক করে দিও, শব্দ হতে পারে। মণিটা চমকে উঠল, মুখটা আরও গুমোট হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে মিনমিনে গলায় বলল, আমি তো আপনার বউ। রিচার্ড কাঁধ ঝাঁকালো, ঠান্ডা গলায় বলল, হুম, আমার বউ এমন না। তাহলে কেমন? তার বর্ণনা আমার মুখে দেওয়া সম্ভব নয়। বেরিয়ে যাও ইব্রাত, আমার বেডরুমে অন্য নারীদের প্রবেশ নিষিদ্ধ। ইব্রাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। লজ্জা, ভয়, অপমান মিশে তার মুখ কুঁচকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে এবার নিজের স্বরে বলল, শুনি না, একটুখানি তার বর্ণনা। রিচার্ড হয়তো একরাশ হাসল। গ্লাভস খুলে কেবিনেটের উপর রাখল। কোমর থেকে বন্দুকটা বের করে কেবিনেটের ভেতর রাখতে রাখতে বলল, আমার রেড উচ্চতায় বেশ বাকিদের থেকে আলাদা। তার গায়ের গঠনও ভিন্ন, আলাদা এক ছাদে গড়া। আমার রেড কখনো ডান পায়ে ভর দিয়ে দাঁড়ায় না। তার শাড়ির পা সবসময় মেঝের সঙ্গে লেগে থাকে। তার শরীর থেকে একটা মিহি ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণ আশেপাশে ছড়িয়ে পড়ে, টের পাওয়া যায় নিঃশব্দে। সে দূরে থাকলেও আমি অনুভব করতে পারি তার নিঃশ্বাসের শব্দ। ইব্রাতের ভেতরে একরাশ ভালো লাগা জেগে উঠল। ধীরে মাথা থেকে ঘোমটা সরিয়ে পেছন ফিরে দাঁড়ালো। রিচার্ডের কথাগুলো তার ভয়ের দেয়াল কিছুটা হলেও ভেঙে দিল। হেসে বলল, আপনি এতটাও খারাপ না ভাইয়া। রিচার্ড কিছুই বলল না, শুধু ঠোঁটে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ইব্রাত বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। হঠাৎই পেছন থেকে রিচার্ড বলে উঠল, আর হ্যাঁ, আমার ওয়াইফকে এক্ষুনি রুমে চাই, অ্যান্ড মাস্ট দরজাটা বাইরে থেকে লক করবে। আমি চাই শব্দগুলো বাইরে না যাক। ইব্রাত থেমে দাঁড়ালো, ঘুরে তাকালো রিচার্ডের দিকে। তার চোখে প্রশ্নের ছায়া। বোঝার চেষ্টা, সরল মনে ধীরে ধীরে বলল, কিসের শব্দ ভাইয়া? রিচার্ড ঠোঁটে এক নিঃশব্দ হাসি টেনে বুড়ো আঙুল দিয়ে কপালের কিনারা ছুঁয়ে বলল, রুমে যাও, ন্যাসোকে পাঠাচ্ছি, ও বুঝিয়ে দেবে। আড়ষ্ট ইব্রাতার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে বেরিয়ে গেল সে। রিচার্ড শব্দহীন হাসল। শার্টের বোতাম খুলতে খুলতে গলা উঁচিয়ে ডাকল, রেড। দরজার আড়ালে থাকা এলিজাবেথ চমকে উঠল। এলিজাবেথ আজ প্ল্যান করেই এই কাজটা করেছিল। শত চেষ্টা করেও যখন রিচার্ডের সাথে কথা বলতে পারছিল না, তখন থেকেই ঝগড়ার পায়তারা করতে থাকে সে। যদিও আগে থেকেই জানতো রিচার্ড সবটা ধরে ফেলবে, তবে রিচার্ড যে এত তাড়াতাড়ি সবটা ধরে ফেলবে সেটা ভাবেনি এলিজাবেথ। রেড, ভেতরে আসো। রিচার্ডের দ্বিতীয় ডাকে চমকে উঠল এলিজাবেথ। ভাবনার সুতো ছিঁড়ে শুষ্ক ঢোক গিলে মাথা নিচু করে রুমে ঢুকল সে। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল রিচার্ড। হঠাৎই শক্ত করে চেপে ধরল এলিজাবেথের হাত। কোনো কিছু বোঝার আগেই তাকে টেনে বিছানায় ফেলে দিল। হতবম্ব এলিজাবেথ কিছু বলার আগেই রিচার্ড ঝাঁপিয়ে পড়ল তার উপর। রিচার্ডের অর্ধেক শরীর তার শরীরের উপর ঝুঁকে এলো। রিচার্ড এক হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর, অপর হাতে মুঠো করল তার কবজি। রিচার্ডের চোখে আগুন, কণ্ঠে চাপা রাগ, স্পর্শে হিংস্রতা। স্বামীর ঘরে পরনারীকে পাঠাচ্ছ? যদি আমি ছুঁয়ে দিতাম ওকে? কাপা কণ্ঠে এলিজাবেথ বলল, আপনি যা ভাবছেন আসলে তেমন কিছু না, বিশ্বাস করুন। রিচার্ড থামেনি। হাতের গতি হয়ে উঠল আরও এলোমেলো, আরও বেপরোয়া। চিবিয়ে চিবিয়ে বলল, আমি যদি ওখানে স্পর্শ করতাম, এখানে করতাম, এভাবেই করতাম, ব্যথা দিতাম, তখন? ব্যথায় মুখ কুঁচকে উঠল এলিজাবেথের। তবু গলায় কোনো ভয় ছিল না, প্রবল আত্মবিশ্বাসী স্বর।
আপনি এমনটা কখনোই করতেন না, আমি জানি। রিচার্ড এক মুহূর্ত থেমে গেল, তার দৃষ্টিতে বিস্ময়। মেয়েটার গলায় এতখানি বিশ্বাস। সরে যেতে চাইলে এলিজাবেথ টেনে ধরল শার্ট। চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। ভুল করলে বলবেন, শুধরে নেব। তবুও কথা না বলে দূরে সরে যাবেন না প্লিজ, আমি খুব কষ্ট পাই। কর্ধ তরতরিয়ে জ্বলে উঠল মাথায়। রিচার্ড আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারল না। টানতে টানতে এলিজাবেথকে নিয়ে গেল বাথরুমে। বাথটাব ভর্তি ঠান্ডা পানির ভেতর ওর মাথা চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ ছটফট করে নিঃশ্বাস নিতে পারে না, হাত পা ছুটতে থাকে মরিয়া হয়ে। রিচার্ড গর্জে উঠল হিংস্র কণ্ঠে, কষ্ট হয়, খুব কষ্ট হয়, আমারও হয় যখন তোর মুখে কুত্তার বাচ্চাটার নাম শুনি। মাথায় খুন চেপে বসে। শুধু তুই বলে আর আমি তোকে ছাড়া নিঃস্ব বলেই এখনও মাটির নিচে ঠাঁই হয়নি তোর। হাত পা নীল হয়ে আসছে এলিজাবেথের, সারা শরীর ভিজে ঠান্ডা হয়ে উঠছে। রিচার্ড তখনও ফনা তুলে আছে রাগে। শিথিল হতে থাকে এলিজাবেথের শরীর। এক ঝটকায় এলিজাবেথকে টেনে তোলে বুকের সঙ্গে চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ হাঁপাতে থাকে, শ্বাস নিতে গিয়ে বড় বড় শব্দ করে। রিচার্ডের বুক খামচে ধরে, শরীর কাঁপছে অবিরাম। প্রতিরোধের শক্তি নেই এক ফোঁটাও। রিচার্ড ওকে নিয়ে বসে পড়ল ঝর্ণার নিচে। পানিতে ভিজে যাচ্ছে দুজনের শরীর। এলিজাবেথ ঘাপটি মেরে লেগে থাকে রিচার্ডের বুকে। মেয়েটা এখনও কাঁপছে। আজ থেকে পরপুরুষ তো দূরে থাক, আমার বাপের নামও যেন না শুনি তোর মুখে। পুঁতে দেব একদম, নিঃশ্বাস বন্ধ করে দেব। এলিজাবেথ হেঁচকি তুলে কাঁদছে। ভয়ে আতঙ্কে গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না, শুধু চোখ ভিজিয়ে মাথা নাড়ে চুপচাপ। রিচার্ডের হাতের হিংস্রতা ধীরে ধীরে শান্ত হয়। কান্নার আওয়াজটা তার রাগে জল ঢালে। পীড়া দেয় মেয়েটার কান্না। রিচার্ড হঠাৎ করে এলিজাবেথকে সোজা বসিয়ে তোলে, দুই হাতে চেপে ধরল তার গাল। পাগলের মতো চুমু খেতে লাগলো পুরো মুখ জুড়ে। ডোন্ট ক্রাই, ওকে, ডোন্ট। তুমি জানো তো রাগ উঠলে আমার নিজেরই হুঁশ থাকে না, আমি পাগল হয়ে যাই। আজ যদি আপনার হুঁশ না ফিরত, তাহলে আমি হয়তো এতক্ষণ 3 হাত মাটির নিচেই থাকতাম, তাই না? রিচার্ড চমকে উঠল, বুকের ভেতর কেমন যেন লাগলো। চোখ বড় হয়ে এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তেই ওর মাথাটা শক্ত করে চেপে ধরল নিজের বুকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুই কোথাও যাবি না, আমাকে ছেড়ে কখনোই না। পারবি না, আর আমি তোকে কখনোই যেতে দেব না, কোনো দিনও না। দুজন একসাথে রাত করে শাওয়ার নিয়ে বেরোলো। 3 দিন পর আজ আবার নিজ হাতে শাড়ি পরিয়ে দিল রিচার্ড অসম্ভব যত্ন নিয়ে। তারপর ওকে কোলে তুলে বাথরুম থেকে বেরিয়ে এলো, সোজা শুয়ে দিল বিছানায়। ওষুধ খাইয়ে শরীর ছুঁয়ে দেখল অস্বাভাবিক গরম এলিজাবেথের শরীর। এলিজাবেথের পাশ ছাড়ল না রিচার্ড, বালিশের গা ঘেঁষে চুপচাপ বসে রইল। এলিজাবেথ তখনও নাক টানছে। চোখাচোখি হতেই রিচার্ড ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, নো মোর ক্রাই, ঘুমাও। অভিমানী বিড়ালের মতো মুখ ফিরিয়ে শুয়ে পড়ল এলিজাবেথ। ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল রিচার্ডের। এখনও মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে এলিজাবেথের গা। মেজাজ হারালো রিচার্ড। হঠাৎ হ্যাঁচকা টানে এলিজাবেথকে নিজের দিকে ফিরিয়ে নিল রিচার্ড। শাসিয়ে বলল, ডোন্ট ক্রাই রেড, আর যদি কাঁদো তাহলে এবার কিন্তু কাদার মতো জেনুইন রিজন দেব আমি। ইউ নো আই অ্যাম এ ব্যাড বয়। দেখো, দরজাটাও লক। কে যেন বুকে কষ্টের ছুরি ছুঁড়ে দিল। হঠাৎ হুহু করে কেঁদে উঠল এলিজাবেথ। রিচার্ড একদম হতচকিত। তড়িঘড়ি করে ওর কান্না থামাতে গেল। ওকে ওকে, কিছুই করব না, থামো প্লিজ, বলো কি করতে হবে। চোখের জল নাকের জল এক করে এলিজাবেথ বলল, মেয়েরা কখনো পছন্দের মানুষের ইগনোর সহ্য করতে পারে না, এটা আপনারা ছেলেরা বোঝেন না কেন? আচ্ছা আচ্ছা, আর ইগনোর করব না। সরি ওয়াইফি। কী করলে ক্ষমা পাবে আমার এই অপরাধী মন? আগের মতো আমার সব শর্ত মেনে চলতে হবে। রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওকে, এখন কি? এলিজাবেথ বিছানা থেকে আঙুল তুলল কাউচের দিকে। তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়ো। থামল রিচার্ড।
চোখ বন্ধ করে ঠোঁট চেপে ধরল। পরপর কয়েক দফা ফোঁস নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথের মাথার পাশের বালিশটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, ওকে যাচ্ছি। রিচার্ড কাউচে গিয়ে শুয়ে পড়ল। এদিকে এলিজাবেথের মুখটা কমফোর্টারের নিচে লুকিয়ে ফিসফিসিয়ে হেসে উঠল। তার সেই মিটিমিটি হাসি বোধহয় পৌঁছে গেল রিচার্ডের কানেও। অন্ধকারের ভেতর সেও হেসে ফেলল না চাইতেই। বস্তায় ভরা কয়েকটা লাশ পড়ে আছে পায়ের নিচে। বৃষ্টির ফোঁটার মতো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বস্তার ছিদ্র ভেদ করে। পাশে একটা বস্তা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্পষ্টতই ভেতরে কেউ আছে, যে মুক্তির সন্ধানে ছটফট করছে। রিচার্ডের চোখে মুখে হিংস্র ভাব, চিবুকে কর্ধের ঘনঘটা। তার হাতের গানের সরু নল এখনও তাক করা রক্তাক্ত বস্তার উপর। এরা জেমসের লোক। জেমস ইতিমধ্যে রিচার্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কাল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রিচার্ডের রয়্যাল ক্যাসিনো। সেটারই প্রতিশোধ স্পৃহা থেকে এদের মৃত্যু। তবে পাল্টা আক্রমণ করতে পিছুপা হয়নি রিচার্ড। লারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেমসরা যে হোটেলে উঠেছিল, রিচার্ড কাল রাতেই সে হোটেলের রুফটপে ব্লাস্ট করায়। এখন জেমস লুকিয়ে আছে লারাকে নিয়ে। নিশ্চয়ই আড়াল থেকে রিচার্ডকে ধ্বংসের কোনো ফন্দি আসছে। পাহাড়ে আজ তীব্র বাতাসের ছোবল। রিচার্ডের চুল উঠছে এলোমেলো, দৃষ্টি স্থির ও শীতল। তার চারপাশে সারি সারি কালো পোশাকের গাঁট। একজনে ছাতা ধরে রেখেছে মাথার উপর। আকাশ ভরে আছে ঘন মেঘে। যে কোনো মুহূর্তেই সব কিছু ছিঁড়ে পড়তে পারে নিচে। গুটি গুটি বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে রক্তস্নাত মাটিতে। রিচার্ড ঠান্ডা চোখে তাকিয়ে শেষ গুলিটা চালালো কাঁপতে থাকা বস্তার দিকে। মুহূর্তে নিস্তব্ধতা যেন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকল। গার্ডরা বস্তাগুলো টেনে হিঁচড়ে পাহাড় থেকে নিচে ফেলে দিচ্ছে, যেন এক একটি করে অপরাধের দলিল নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। এমন সময়ে গার্ড এগিয়ে এসে ফোন ধরল রিচার্ডের কানে। আজ ভোরেই ফাইনাল হবে একটা গোপন চুক্তি। কোটি কোটি টাকার ড্রাগস চালান হবে ইতালি থেকে লাস ভেগাসে। রিচার্ড এখন বাংলাদেশ থেকে ইতালির সব কিছু নিয়ন্ত্রণ করছে। ফোনে কথা বলে গাড়ির দিকে এগোতে থাকে রিচার্ড। ফোন অন করে ম্যানশনের সিসিটিভি ফুটেজে এক ঝলক চোখ বুলিয়ে নেয়। হঠাৎই থেমে যায় পা, ভ্রু কুঁচকে ওঠে প্রশ্নে। পর মুহূর্তে তা মিলিয়ে গিয়ে কপালের পাশে নীল রক্তনালীগুলো দগদগ করে জ্বলে ওঠে। নিঃশব্দ অগ্নিগর্ভ প্রস্তুত হয় এক নতুন বিস্ফোরণের জন্য। রিচার্ডের ম্যানশনটি এক দুর্গ সদৃশের মতো নির্মাণ করা হয়েছে। ছাদহীন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক বিরাট স্থাপনা। তবে তাদের বেডরুমের সঙ্গে লাগোয়া একটা সুবিশাল ট্যারেস রয়েছে, যেখানে সারি সারি ফুলের গাছগাছালি বিস্তৃত হয়ে আছে। ট্যারেসের এক কোণে বসে আছে এলিজাবেথ। আগুনের শিখা তার সামনে জ্বলছে। আগুনের উপর হাত রেখে মিটিমিটি হেসে তাপ ছড়িয়ে নিচ্ছে গা জুড়ে। ঠোঁটের কোণে দোলা দিচ্ছে এক রহস্যময় হাসি। আজ তাকে অদ্ভুত খুশি মনে হচ্ছে। হঠাৎ করে এক অদৃশ্য হ্যাঁচকা টানে উঠে দাঁড়িয়ে গেল। প্রথমে খানিকটা চমকালো, তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয়। মুখের হাসিটুকু অটুট। তার কবজি শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে রিচার্ড হিংস্র মুখে। তীব্র রাগে চোখের নীলমণির পাশে সাদা অংশ রক্তিম লাল হয়ে আছে। রাগে ফুঁসছে। কি করছো তুমি? এলিজাবেথের মুখে কেমন এক নিষ্পাপ বিস্ময়, যেন কিছুই বোঝে না, জানে না। স্বাভাবিক স্বরে বলে ওঠে, কি করছি দেখতে পাচ্ছেন না? তাপ নিচ্ছি। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, কি এইগুলো? এলিজাবেথ একবার নিচে জ্বলতে থাকা কাগজগুলোর দিকে তাকালো। তারপর চোখে এক চঞ্চল প্রশান্তি নিয়ে বলল, ও, এগুলো কাগজ। রুম পরিষ্কার করতে গিয়ে পেলাম। ভাবলাম দরকার নেই, তাই পুড়িয়ে দিয়েছি। এই ঠান্ডা একটু উষ্ণতা দরকার ছিল। বাপরে বাপ, যা ঠান্ডা পড়েছে আজ। রেড! রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল চারপাশ। এলিজাবেথও একটু থমকালো, কিন্তু ভয় পেল না। চোখে তার খেলে যাচ্ছে এক রহস্যময় হাসির ঝিলিক। রিচার্ড দাঁতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে কত কোটি টাকার ডিল ছিল? বিস্ময় যেন আকাশ ছুঁয়ে যায়। এলিজাবেথ চোখ বড় বড় করে বলে ওঠে, আল্লাহ, ইন্না নিল্লা,
কি বলেন স্বামী? আপনার এত বড় ক্ষতি করে ফেললাম? রিচার্ডের চোয়াল ক্ষোভে মটমট করছে, দৃষ্টি তীক্ষ্ণ জ্বলন্ত। এলিজাবেথ মাথা নিচু করে প্রায় বিনীত কণ্ঠে বলল, আমি তো ভেবেছিলাম এগুলো ক্ষতিকর কিছু, পাপের গন্ধ পাচ্ছিলাম, তাই পুড়িয়ে দিয়ে আমার ঘর পাপমুক্ত করলাম। ভুল কিছু করে ফেলেছি, মাই ডিয়ার ক্রিমিনাল হাজব্যান্ড। রিচার্ড দাঁতে দাঁত পিষে নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে। সে জানে এই মুহূর্তে নিজের কর্ধ একটু ছাড় দিলে তার পৈশাচিক রূপ ফেটে পড়বে। এলিজাবেথের ঠোঁটে খেলল এক কুটিল হাসি, চোখে একরাশ বিদ্রূপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিচার্ডের দিকে। দূরত্বটুকু ঘুচিয়ে পায়ের তালুতে ভর দিয়ে দুই হাতে জড়িয়ে ধরল রিচার্ডের কাঁধ। ঠোঁট ছুঁই ছুঁই করে কানের পাশে ফিসফিসিয়ে বলল, স্ত্রী হয়ে স্বামীর কিছু টাকা জ্বালিয়ে নিজেকে উষ্ণ করে কি খুব বেশি পাপ করে ফেলেছি আমি? বাঁকা হাসল রিচার্ড। অতর্কিতে আঁকড়ে ধরল এলিজাবেথের কোমর। সে নিজেও ঝুঁকল। এলিজাবেথের ঠোঁট ছুঁই ছুঁই করে ফিসফিসিয়ে বলল, এই মুহূর্তে আমারও যে বড্ড উত্তাপের দরকার। স্বামী হয়ে স্ত্রীর সর্বাঙ্গ জ্বালিয়ে উষ্ণ হলে কি শর্তভঙ্গ হবে? হকচকিয়ে যায় এলিজাবেথ, হাঁসফাঁস করে ওঠে। চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু রিচার্ডের বাঁধন কঠিন, সহজে ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, ভঙ্গ হবে। স্ত্রীর অনুমতি ছাড়া ছুলে পাপ হবে, খুব পাপ হবে। আমি তো ছিলামই পাপী, আজ না হয় একটু বেশি করে পাপ করলাম। খুব করে পাপ করতে ইচ্ছে করছে। লজ্জায় রাঙা হয়ে উঠেছে এলিজাবেথের গাল। সে মোচড়াতে থাকে, মুক্তির চেষ্টা করে। হঠাৎ কী ভেবে যেন হুট করেই বলে ওঠে, আচ্ছা, তাহলে আমি একটু প্রিপারেশন নিয়ে আসি। রিচার্ডের ভ্রু কুঁচকে যায়। প্রিপারেশন মানে? হ্যাঁ, অনেক প্রিপারেশন নিতে হয়। আপনি রুমে যান, আমি এক্ষুনি আসছি। নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল এলিজাবেথ। হতবাক রিচার্ড স্রেফ দাঁড়িয়ে রইল কপাল কুঁচকে। ধোঁয়াটে আগুনের আলোয় বুঝে উঠতে পারল না, সে হারল না, কেবল আরও এক দফা খেলায় জড়ালো। এলিজাবেথ ছুটে গেল কিচেনে। ফ্রিজ খুলে একটা বোম্বাই মরিচ খুঁজে পেতেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। দুই হাতে মুখ চাপা দিয়ে নিঃশব্দে হেসে ফেলল। ওদিকে রিচার্ড রুমে গিয়ে জামা কাপড় বদলাচ্ছিল। শার্টের বোতাম খুলতে খুলতেই দরজায় কড়া নাড়ার শব্দ। গ্রীবা ঘুরিয়ে পেছনে তাকালো রিচার্ড। দাঁড়িয়ে আছে এলিজাবেথ, ঠোঁটে ইঙ্গিতপূর্ণ হাসি, চোখে অদ্ভুত দীপ্তি। শাড়ির আঁচলটা নিখুঁতভাবে তোলা কাঁধে। গলা শুকিয়ে এলো রিচার্ডের। ধীরে ধীরে এলোমেলো পায়ে এগিয়ে এলো এলিজাবেথ। রিচার্ড যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। দুর্বল অনুভূত হলো নিজেকে। এলিজাবেথ এক ঝলকে তাকিয়ে লাজুক হেসে বলল, তো শুরু করা যাক। হুম। জবাব না দিয়ে সে দুই হাতে রিচার্ডের কলার টেনে নিল নিজের দিকে। মুখটা আরও কাছে এনে ঠোঁটের ফাঁকে ফিসফিস করে বলল, বি জেন্টেল। মেবি আই কান্ট, ফিসফিস করল রিচার্ড। সঙ্গে সঙ্গে কামড়ে ধরল এলিজাবেথের ঠোঁট। ঠোঁটের ভাঁজে ঠোঁট অগ্রসর হতেই হঠাৎ থমকে গেল রিচার্ড। একটা প্রচণ্ড ঝাঁজ ছড়িয়ে পড়েছে পুরো মুখ জুড়ে। চোখে মুখে আগুন জ্বলছে যেন। রিচার্ড টের পায় এলিজাবেথ মিটিমিটি হাসছে। তাকিয়ে দেখল ওষ্ঠ এখনও রিচার্ডের আয়ত্তে থাকলেও এলিজাবেথের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। মুহূর্তেই মস্তিষ্ক ছক কেটে ফেলে, বুঝে গেল সবটা। এলিজাবেথকে অবাক করে দিয়ে সরে এলো না রিচার্ড, বরং তার ওষ্ঠ আরও গভীরে ঢুকে গেল। হতবাক এলিজাবেথ ধাক্কাতে লাগলো রিচার্ডের বুকে, কিন্তু রিচার্ড অচল। ঝাঁজে রিচার্ডের গাল বেয়ে পানি পড়ছে, নাক লাল হয়ে আছে, তবুও ছাড়ছে না। একসময় ঝাল ছড়িয়ে পড়ে এলিজাবেথের মুখেও। চোখ দিয়ে পানি পড়তে থাকে অঝরে। ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করে মুহূর্তেই। সে কাঁদছে, ছটফট করছে, তবুও ছাড়ে না রিচার্ড। সে যেন ছলাকলার প্রতিশোধ নিচ্ছে তার নিজের ভাষায়। এলিজাবেথ খুব ভালো করেই বুঝতে পারে আজ সে নিজের ফাঁদেই জড়িয়ে পড়েছে। সময় পেরিয়ে যায়, তবুও রিচার্ড থামে না, তার যেন তৃপ্তিই মেটে না। কানের লতি পর্যন্ত লাল হয়ে গেছে ঝালে। এদিকে নিঃশ্বাস কমে আসে এলিজাবেথের। একটা সময় নিজের মর্জি মতো ছাড়ল রিচার্ড। এলিজাবেথ হাঁপাতে থাকে, রুম জুড়ে পাগলের মতো কিছু খুঁজতে থাকে।
মাথা ঘুরছে, চোখের সামনে ঝাপসা সব। ছুটে গিয়ে ক্যাবিনেট খুলে একটা চকলেট বের করে খেতে শুরু করে। এগুলো রিচার্ড এনেছিল তার জন্য। রিচার্ড সরাসরি যত্ন দেখাতে না পারলেও এহেন অনেক কিছুই করে থাকে এলিজাবেথের জন্য। এইসব ছোটোখাটো জিনিসে যে পরোক্ষ আদর লুকিয়ে থাকে সেটাও এলিজাবেথ অনুভব করতে পারে। চকলেট খেয়েও ঝাঁজ কমছে না। পা ছুঁড়ে ছুঁড়ে ছটফট করতে থাকে এলিজাবেথ। অদ্ভুত শব্দ করছে আর রিচার্ড পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ। চোখ দুটো এখনও রক্তিম। এক গ্লাস নয়, পুরো জগ ভর্তি পানি খেয়ে কিছুটা শান্ত হলো এলিজাবেথ। হুঁশ ফিরতেই তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের চোখে তাকাতেই এক ধাক্কায় অনুশোচনায় ভরে উঠল তার ভেতরটা। এলিজাবেথ একটা চকলেট এগিয়ে দিল রিচার্ডের দিকে। রিচার্ড হাসল একটু বাঁকা করে, কিছু না বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রিচার্ড শাওয়ার নিয়ে বেরোতেই দেখতে পেল এলিজাবেথ প্লেট হাতে দাঁড়িয়ে আছে। রিচার্ড সেদিকে এক ঝলক তাকিয়ে হাঁটতে হাঁটতে টেরেসে গেল। এলিজাবেথ ডাকলো গম্ভীর স্বরে, এদিকে আসুন। কেউ এলো না, না কোনো জবাব এলো। এলিজাবেথ আবারও ডাকলো, স্বামী। জবাব নেই। এলিজাবেথ চেঁচালো, ক্রিমিনাল হাজবেন্ড। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে রুমে এলো। তোয়ালে কাউচের উপর ছুঁড়ে দিয়ে মিররের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকা অবস্থায় বলল, কি ব্যাপার, খুব যেন স্বামী ভক্ত হয়ে গিয়েছ? প্রেমে পড়ে গেলে নাকি আবার? মুখ বাঁকালো এলিজাবেথ। কি করব, স্বামী তো এতদিন স্বীকৃতিই দেয়নি, তাই এখন বর্তমান আর পূর্বের সব একসাথে পুষিয়ে নিচ্ছি। অদৃশ্য হাসল রিচার্ড। চুল আঁচড়ে ক্যাবিনেটের দিকে এগোতেই বাধা পায়। একটা কোমল হাত পেছন থেকে টেনে ধরেছে। রিচার্ড পিছু ঘুরল। এলিজাবেথ রিচার্ডকে টেনে বেডে বসিয়ে দিল। নিজেও বসল পাশে। এক চামচ পায়েস তুলে ধরল রিচার্ডের সামনে। রিচার্ড অবাক, সাথে বিস্মিত, তবে মুখ ঘুরিয়ে নিল। আমি সুইট খাই না, খেতে হবে। বললাম তো খাই না, বললাম তো খেতে হবে। রেড, আমাকে জোর করবে না। আমার উপর কারোর হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আপনি পছন্দ করার কে? আমার হক আছে আমার স্বামীকে জোর করার। চুপচাপ খান, নইলে কিন্তু চাচার বাড়ি চলে যাব। চকিতে ভ্রুকুচকে রিচার্ড তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ এখনও জানে না তার চাচার মৃত্যুর কথা। রিচার্ড জানাতেও চাচ্ছে না এই মুহূর্তে। রিচার্ড এবার গুরুগম্ভীরতা ছেড়ে ঠান্ডা গলায় বলল, মিষ্টি জাতীয় খাবার পছন্দ না। এলিজাবেথ শয়তানি হাসি দিল। পায়েসের বাটিটা উপরে তুলে কয়েকটা উড়ন্ত চুমু দিল বাটিতে। হতবাক রিচার্ড। এলিজাবেথ খিলখিলিয়ে হেসে ভ্রু নাচাতে নাচাতে বলল, এখন? রিচার্ড না চাইতেও মৃদু হেসে ফেলল, তবে বরাবরের মতো সেটা ছিল অদৃশ্য। সে চুপচাপ হাঁ করল। এলিজাবেথ সঙ্গে সঙ্গে মুখে পুরে দিল চামচ। প্রতিশোধ নিচ্ছ? এলিজাবেথ নিরুদ্বেগ। আরেক চামচ রিচার্ডের মুখে তুলে দিয়ে বলল, কিসের প্রতিশোধ? তোমাকে দেওয়া কষ্টের। ধরে নিতে পারেন তাই। এখন আমি তো আর আপনার মতো মেরে দূরে সরিয়ে দিয়ে কষ্ট দিতে পারবো না। আমি মেয়ে মানুষ তো, তাই এভাবেই শোধ তুলছি। কাঁদ উঁচিয়ে হাসল রিচার্ড। গুড, তবে আইডিয়া খারাপ ছিল। মিয়ে গেল এলিজাবেথ। পরের বার থেকে অ্যাডভান্স কিছু ট্রাই করব। রিচার্ড আর চোখে তাকালো এলিজাবেথের দিকে। তবে এসবের চক্করে যদি বউয়ের হাতে খাওয়া যায় তবে মন্দ হয় না। ফিসলে হাসল এলিজাবেথ। হঠাৎ করে মায়াভরা দৃষ্টিতে চাইল রিচার্ডের দিকে। চোখে চোখ রেখে নিদারুণ অঙ্গীকারে বলল, আজ থেকে রোজ আমি আপনাকে খাইয়ে দেব, আর একবেলাও আপনাকে নিজের হাতে খেতে হবে না। রিচার্ড কিছুটা আশ্চর্য হলো এলিজাবেথের এরূপ আচরণে। ভরাট গলায় জিজ্ঞেস করল, হঠাৎ এত পরিবর্তন? আরেক চামচ মুখে তুলে দিয়ে এলিজাবেথ সাবলীলভাবে প্রত্যুত্তর করল, ও মা, আপনি তো সেদিন নেশার ঘোরে বললেন নিজের হাতে খেতে পারতেন না আপনি। কত বছর ধরে পেট ভরে খান না? তৎক্ষণাৎ রিচার্ডের চেহারার রং বদলে গেল। নতদৃষ্টি নিবিষ্ট করে রাখে। এলিজাবেথ তা লক্ষ্য করে কথার সুর পাল্টে ফেলে সাথে সাথে বলল, ঝাল কমেছে? রিচার্ড নিশ্চুপ মাথা নাড়ল উপর নিচ।
এলিজাবেথ উষ্ণ দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। এই শক্ত গোছের মানুষটার ভেতরেও কত চাপা কষ্ট, অথচ লোকটা সেসব প্রকাশে ব্যর্থ। হৃদয়হীনের মতো বুক ফুলিয়ে বলে যায় তার কোনো কষ্ট নেই, সে পাথর। তবে ঠিকই অতীতের কথা উঠতেই মানুষটার চেহারার রং পাল্টে গেল নিমিষেই। ঠিক যেভাবে এই বাড়ির রং পাল্টে দিয়েছি, ঠিক সেভাবেই একদিন আপনার জীবনের রঙও পাল্টে দেব। রিচার্ড দৃষ্টি ফিরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। কথার পারদে ফিসলে হেসে বলল, তুমি ঠিক ততটুকুই করতে পারছো যতটুকু আমি করতে দিচ্ছি। সামান্য কিছু কাগজ পুড়িয়ে ভেবে বসো না যা ইচ্ছে পারবে। আপনার ইচ্ছাতেই যখন এত কিছু হলো, তাহলে বাকিগুলো আপনার ইচ্ছেতেই হবে। রিচার্ডের চোখে চোখ রেখে কোনো জড়তা বা সংকোচ ছাড়াই স্পষ্টভাবে বলল এলিজাবেথ। রিচার্ডও একগুঁয়ে অনড় দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। দুটি গভীর দৃষ্টি এক বিন্দুতে মিলল। স্বকীয়তা হারিয়ে এক স্রোতে ভেসে গেল তারা। অলিন্দের গোপন অনুভব যেন হঠাৎই উতলে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতে নিঃশব্দ ছুঁয়ে এলিজাবেথ রাখল নিজের হাত। শীতল শিহরণ বয়ে গেল এলিজাবেথের শরীর জুড়ে। রিচার্ড হালকা হাসিতে হিসহিসিয়ে বলল, হুম, এটা ঠিক ততটাও মিষ্টি না। আমার তো তার চেয়েও বেশি চাই। রিচার্ডের চোখে যেন সমুদ্রের নীল গভীরতা। সেখানে ডুবে গিয়ে এলিজাবেথ জবাব দিল ধীরে, তার চেয়েও বেশি মিষ্টি কী করে হয়? টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। বলেই রিচার্ডের হাত চঞ্চল হয়ে ছুটে গেল এলিজাবেথের গ্রীবায়। এক ঝটকায় কাছে টেনে এনে ঠোঁট ছোঁয়াতে যাবে এমন সময়ই মিউ 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 মাফি এসে হাজির। হয়তো মায়াকে খুঁজে পাচ্ছে না। এলিজাবেথ হঠাৎ ছিটকে সরে যায়। রিচার্ড বিরক্ত চোখে তাকায় মাফির দিকে। এলিজাবেথ একগাল হাসি নিয়ে মাফিকে কোলে তুলে নেয়। রোমান্টিক মুহূর্তে বাধা পড়ায় রিচার্ডের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে বেডসাইড ড্রয়ার খুলে সিগারেট বের করে ধরায়। এদিকে এলিজাবেথ মাফির মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলে, ভাবছি আরেকটা বাচ্চা অ্যাডাপ্ট করব। এখন এরা স্বামী স্ত্রী তো কাউকেই পাত্তা দেয় না। সিগারেটের ধোঁয়া শূন্যে ভাসিয়ে রিচার্ড গম্ভীর কণ্ঠে জবাব দিল, অ্যাডাপ্ট কেন? চলো আমি একটা দিচ্ছি। বিড়ালের বাচ্চার কথা বলেছি, শুয়োরের না। রিচার্ডের দৃষ্টি তির্যক বেগে ছিটকে গেল এলিজাবেথের দিকে। বিস্ময়ের ঘোরে চমকে উঠে চেঁচিয়ে উঠল, কি? আমি শুয়োর? ফিক করে হেসে ফেলল এলিজাবেথ। এই সুযোগে মাফি তো কোল থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। ওর এখন স্ত্রীকে খুঁজে বের করা দরকার। রাত গভীর হচ্ছে, আর এই সময়ে স্ত্রীর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সে বুঝে গেছে। শুধু গুরুত্বপূর্ণ নয়, ভূমিকাও অপরিসীম। এলিজাবেথ হাসতে হাসতে এগিয়ে এলো রিচার্ডের দিকে। কাছে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালো। অবাক হলো। আজ সিগারেটের গন্ধটায় একটু ঘেন্না লাগছে না, বরং অদ্ভুত একটা মিষ্টি টান যেন মিশে আছে ধোঁয়ার ভেতর। আপনি কি ব্র্যান্ড বদলেছেন? আজ তো একটু সাফোকেশন লাগছে না? নাম কি এই ব্র্যান্ডের? রিচার্ড মাথা নেড়ে জানালো, হ্যাঁ, সে বদলেছে। এলিজাবেথের জন্যই। সে জানে সিগারেট ছাড়তে পারবে না, তবে স্ত্রীকে কষ্ট দিতেও রাজি না। তাই নিজের অভ্যেসে বদল এনেছে। একটা গভীর টান দিয়ে ধোঁয়া ছাড়ল রিচার্ড সরাসরি এলিজাবেথের মুখের দিকে। সোব্রিনি ব্ল্যাক রাশিয়ান। ধোঁয়ার কুণ্ডুলির ভেতর দাঁড়িয়ে এলিজাবেথ অপলক তাকিয়ে রইল রিচার্ডের দিকে। আজ প্রথমবার সিগারেট খাওয়া মানুষটার মধ্যে এক অন্যরকম গাঢ় আকর্ষণ খুঁজে পেল সে। লোকটার সব কিছুতেই কেমন অন্যরকম ভাবসাব মিশে থাকে সব সময়। সে মুগ্ধতা মিশ্রিত স্বরে বলে উঠল, আপনাকে খুব অ্যাট্রাকটিভ লাগছে। আজ ভোরের ড্রাগসের ডিলটা বাতিল হয়ে গেছে, কারণ তার ঘরের কর্ত্রী ডিলের সব ডকুমেন্টস পুড়িয়ে শীত নিবারণ করেছে। ফলে রিচার্ড আর বেরোয়নি। কোটি কোটি টাকার লোকসান হলেও শান্ত রয়েছে রিচার্ড। ল্যাপটপে কিছু জরুরি কাজ ছিল, কাউচে আধশোয়া হয়ে সেগুলো নিয়েই ব্যস্ত আপাতত। এই সময় এলিজাবেথ গান গাইতে গাইতে রুমে ঢুকল। হঠাৎ যেন মেয়েটার সমস্ত লজ্জা উধাও। রিচার্ড একবার আর চোখে তাকালো। ভেনিটির সামনে দাঁড়িয়ে এলিজাবেথ হাতে লোশন মাখছে, ঠোঁটে হালকা গুনগুনানি।
রিচার্ড গলা খাকারি দিল। এভাবে রুমের ভেতর পেট বের করে ঘোরাফেরা করার কোনো মানেই হয় না। এখানে সিডিউস হওয়ার জন্য বসে নেই কেউ। আমার যথেষ্ট কাজ আছে। এলিজাবেথ ভ্রুকুচকে পেছন ফিরল। আমি মাংসের টুকরা না, আর না আপনি কুকুর। রিচার্ড থমকে গেল। মানে? আমি তার কোনো মাংসের টুকরো নই যে কুকুরের সামনে ঘুরলে জিভ দিয়ে লালার বন্যা বইবে। রিচার্ডের ছোট্ট একটা কিঞ্চিত বেরিয়ে এলো। বাই এনি চান্স তুমি কি আবার আমাকে কুকুর বললে? এলিজাবেথ ঠান্ডা গলায় জবাব দেয়, আপনি যদি আমাকে মাংসের টুকরোর চোখে দেখে থাকেন তাহলে অবশ্যই, না হলে কখনোই না। রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠল। এখন কিন্তু দেখিয়ে দেব। এলিজাবেথ ভীত অভিনয় করে বলল, কি দেখিয়ে দেবেন শুনি? ধৈর্য আর কন্ট্রোল কাকে বলে? ও রিয়েলি? এলিজাবেথ চোখ মুছল ঠাট্টার ভঙ্গিতে। হয়ে যাক তবে একটা ম্যাচ। তড়িঘড়ি করে সোজা হয়ে বসে রিচার্ড। তবে এলিজাবেথের কথা শোনা মাত্রই থমকালো। ম্যাচ? হ্যাঁ ম্যাচ। মানুষ ম্যাচ খেলে জেতে, আর আমরা জিতে ম্যাচ শুরু করব। না খেলে জিতব কী করে? সহ্য করে ধৈর্য ধরে। যদি আপনি টিকতে পারেন তাহলে আজকেই ম্যাচ ফাইনাল। রিচার্ড চোখ সরু করে তাকালো। তাহলে শুরু করা যাক। এলিজাবেথ মুচকি হাসল। ঠিক আছে স্বামী, আমার স্বামী, ক্রিমিনাল স্বামী। রিচার্ড আবারও নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করল। এলিজাবেথ পাশে এসে বসল। গুনগুনিয়ে ওঠা সুরে তার উপস্থিতি জানান দিল। একদম ঘেঁষে বসল, যেন নিঃশ্বাসও ভাগ করে নিতে চাইছে। রিচার্ড চোখ নামিয়ে রাখে। সমস্ত ইন্দ্রিয় কাজে কেন্দ্রীভূত রাখার প্রাণপণ চেষ্টা চালায়। হঠাৎই এলিজাবেথের আঁচল যেন অনিচ্ছায় খুলে পড়ল রিচার্ডের উরুর উপর। চমকে উঠল রিচার্ড। তাকিয়ে দেখল এলিজাবেথের মুখ। সে যেন কিছুই বোঝেনি। অবুঝ মুখে তাড়াতাড়ি আঁচল তুলে কাঁধে গুজে নিল। রিচার্ডের গলা শুকিয়ে আসে। নিজেকে গুটিয়ে নিয়ে একটু দূরে সরে বসল এলিজাবেথের কাছ থেকে। ঠিক সেই মুহূর্তে এলিজাবেথের পা এসে পড়ল রিচার্ডের পেটের ঠিক নিচে। রিচার্ডের দেহে এক অজানা কম্পন ছড়িয়ে গেল। একরাশ আবেগ জমে উঠল ভেতরটায়। চোখ সরু করে তাকালো এলিজাবেথের পায়ের দিকে। এলিজাবেথ ততক্ষণে রিচার্ডের ধোঁয়াটে দৃষ্টি লক্ষ্য করে ঠোঁট কামড়ে হাসল। ধীরে ধীরে শাড়ি টানতে শুরু করলো। একটু একটু করে হাঁটু অবধি তুলে আনলো, যেন প্রতিটা ইঞ্চি খোলার সাথে সাথে খুলে যাচ্ছে আরেকটা পরত। দৃষ্টি ধীরে ধীরে বদলে যায় রিচার্ডের। চোখে আর কাজের চাপ নেই, আছে কেবল অজানা আতঙ্ক আর প্রলোভনের দোলা। ভেতরটা শুকিয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একের পর এক ঢোক গিলে যায়। এলিজাবেথ তৃপ্ত এক হাসি হেসে এগিয়ে আসে, ঠিক যেমনভাবে সাপ লতিয়ে ওঠে নীরব নিশ্চিত নির্লিপ্তে। রিচার্ডের দুই উরুর মাঝখানে নিজের হাঁটু গেড়ে বসে পড়ে এলিজাবেথ। একটানে ল্যাপটপ ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। অর্ধেক শরীর রিচার্ডের উপর ফেলে ঝুঁকে পড়ে তার দিকে। ঘাম ঝরে রিচার্ডের কপাল বেয়ে, হাত কাঁপে টুকটুকে। এলিজাবেথ ধীরে বোতাম খুলে রিচার্ডের শার্টের, একটা তারপর আরেকটা। ঘরের বাতাস ভারী হয়ে আসে রিচার্ডের নিঃশ্বাসে। কামনার ঝড় গিলে নেয় তার অবশ দেহমন। এলিজাবেথ এবার আলতো করে হাত রাখে রিচার্ডের উন্মুক্ত ঢেউ খেলানো বুকে। রিচার্ডের হৃৎপিণ্ড যেন বুকে কাঁপছে আর যুদ্ধ করছে। চোখে চোখ রেখে জিজ্ঞেস করে এলিজাবেথ, অনুভব করতে পারছেন কিছু? সেই মুহূর্তে আর রিচার্ড নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকায় এলিজাবেথকে ঘুরিয়ে নিজের কোলে ঘুরিয়ে বসায়। কিছু অনুভব করতেই একটা অজানা অনুভবে শিউরে ওঠে এলিজাবেথ। চমকে রিচার্ডের বুকে খামচে ধরে। রিচার্ড ঠোঁট ছোঁয়ায় ওর কাঁধে। ভেতরে একটা তরঙ্গ খেলে যায় এলিজাবেথের। রিচার্ড হেসে ফেলে, কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, অনুভব করতে পারছো রে আমার ভেতরের উত্তাপ? এলিজাবেথ হঠাৎ ঝটকা মেরে ছিটকে দূরে সরে যায়। তর্জনী উঁচিয়ে খিলখিলিয়ে হাসে, চোখে বিজয়ের ঝিলিক। আপনি হেরে গিয়েছেন। রিচার্ড ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্ত। গলায় এক টুকরো আগুন মিশিয়ে বলে, তোমাকে সাইজ করতে আমার 2 দিনও লাগবে না রেড। এলিজাবেথ হেসে ওঠে, চ্যালেঞ্জে ভরা চোখে বলে,
আর আপনাকে সাইজ করতে আমার একটা উড়ন্ত চুমুই যথেষ্ট। এই বলে দৌড়ে যায় ট্যারেসের দিকে। রিচার্ড একটু থেমে তারপর নিজেও হেসে ছুটে যায় এলিজাবেথের পেছনে। পেছনে পড়ে থাকে ভাঙা ল্যাপটপটা নীরব সাক্ষী হয়ে তাদের উত্তাল খেলার। ইব্রাতের বহুদিনের শখ ছিল বনফায়ারের। নরম সন্ধ্যায় আগুনের পাশে বসে কারো কাঁধে মাথা রেখে চুপচাপ থাকাটা সে ইচ্ছে কখনো পূরণ হয়নি তার। তবে এখানকার বাস্তবতা একটু আলাদা। এই সময় বনে জঙ্গলে গিয়ে বনফায়ার করা সমীচীন নয়। রিচার্ড পরিস্থিতির কথা বিবেচনা করে ন্যাসোকে বাইরে যেতে মানা করে রেখেছে। জেমসের লোকেরা সর্বত্র ছড়িয়ে আছে, বিপদ দিক নির্দেশ মানে না। তাই বনের বদলে ম্যানশনের লনেই সেই স্বপ্ন পূরণ করল ন্যাসো। এক কোণে ছোট্ট দুর্গের মতো কাঠ সাজিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে সে। ইব্রাত ঘাসে আছোয়া হয়ে মাথা রেখেছে ন্যাসোর কোলের উপর। ন্যাসো এক হাতে ইব্রাতের চুলে আঙুল চালায় নরম স্নেহভরা ছোঁয়ায়। স্নিগ্ধ হাওয়া বইছে। হঠাৎ ন্যাসো বলল, রাত, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তখন কি করতে? ইব্রাত চোখ খুলল না, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি করতে আসলেও তখন করতাম না। খুবই আশ্চর্য হলো ন্যাসো। কি? কেন? ইব্রাত চোখ খুলে এক ঝলক দেখল ন্যাসোকে। পরপরই দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার জন্মের সময় তো আপনি হাঁটতে পারতেন, তাও দেখতে আসেননি আমাকে। এমন লোকের সাথে জেনে বুঝে আমি কিভাবে সংসার করতাম? থতমত খেয়ে গেলেও ইব্রাতের শিশুসুলভ অভিমানে হেসে ফেলল ন্যাসো। ওর নাকের ডগায় গাঢ় চুম্বন খেয়ে সংশোধিত স্বরে বলল, ওরে বাবা, এত বড় ভুলটা কিভাবে করলাম? ঠিক আছে যান, পরের বার আর এই ভুল করব না। ভেজা টিস্যু আর ডাইপার নিয়ে হাজির হব হসপিটালে। ইব্রাত বেহায়ার মতো দাঁত কেলিয়ে হাসে। আচ্ছা, আমি যদি তোমার জীবনে না আসতাম তখন? ইব্রাত চোখ মেলে ছলছলে নয়নে তাকালো ন্যাসোর দুধে আলতা মুখশ্রীতে। এক হাতে আলতো করে ছুঁয়ে দিল ন্যাসোর দাড়িবিহীন চোয়াল। ওর চোখের এক কোণে কান্না জমানো জল চিকচিক করছে। বড্ড আবেগী শোনালো ইব্রাতের কণ্ঠস্বর। তাহলে আমি বিয়েই করতাম না? আত্মায় প্রশান্তিময় অনুভূতি অনুভব করল ন্যাসো। এক মুহূর্তের জন্য মনে হলো তার হাতের মুঠোয় পৃথিবী। এক চিলতে হাসির রেখা অধর কোণে টেনে ইব্রাতের চোখের আষ্টে পড়া অশ্রু বুড়ো আঙুলের ডগা দিয়ে মুছে দিল ন্যাসো। কবুতরের মতো পাতলা শরীরটা টেনে তুলে বুকের সাথে শক্ত করে চেপে ধরে নির্ভেজাল গলায় শুধালো, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে দুই কপত কপতি অনুভব করল হৃদয়ের ভেতরে এক অস্থির শান্তি। অন্তরের গভীরে একসাথে ধ্বনিত হতে থাকে ভালোবাসি ভালোবাসি। আলিঙ্গনের স্নিগ্ধতায় মিলিত হয় মিষ্টি শ্বাস প্রশ্বাসের নিগুড় বন্ধন। খুঁজে পায় সুখের নিবাস। হঠাৎ ইব্রাত গুনগুনিয়ে গান ধরল, যতই বাধা আসুক সখা আর তো ছাড়ব না। সোহাগ দিয়ে বুকের মাঝে রাখব বান্ধিয়া। দেউলিয়া মনটা আমার খালি ভাবে তোরই কথা। তোর ছোঁয়া পাইলে সখা ছাড়ি যায় মনের ব্যথা। আগুনের আলোয় তাদের ছায়া যেন একসঙ্গে দুলে ওঠে। দুইটা মানুষ, দুইটা শীতল অতীত আর একখণ্ড উষ্ণ রাত। নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে রাখল ন্যাসো মেয়েটাকে। 1 ইঞ্চিও সরতে দিল না বক্ষপট হতে। আর সেই উন্মাদ প্রেমের পূজারী মেয়েটা, সে নিজেও চাইল না সরতে। বিড়াল ছানার মতন ঘাপটি মেরে রইল স্বামীর বুকে, একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শুদ্ধতার মৃদু স্রোতে যেন তারা বিলীন হলো। যেই স্রোতে নেই সময়ের দিক নির্দেশনা, নেই কোলাহল, আছে শুধু মৌন ভালোবাসার অশ্রুবিহীন রূপ আর অভ্যন্তরীণ আত্মসমর্পণ। হুট করে ন্যাসো বলে উঠল, রাত, বাইক রাইডে যাবে? তড়িৎ বেগকেও হার মানানো এক ঝটকায় মাথা তোলে ইব্রাত। উত্তেজনায় ওর নেত্র যেন আগুনের মতো জ্বলছে। কোনো কথা না বলে কেবল ঘনভাবে মাথা নাড়ায়। তৎক্ষণাৎ ন্যাসো ইব্রাতকে পাশ কাটিয়ে উঠে দাঁড়ায়। মুহূর্তেই যেন হাওয়ায় মিলিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই আবার হাজির। বাইকের একজেস থেকে ছুটে আসা তীব্র শব্দে চমকে উঠে পেছনে তাকায় ইব্রাত। দেখতে পেল ন্যাসো ম্যানশনের গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় হেলমেট।
ইব্রাত ভ্রুকুচকে তাকাতেই চোখ টিপে হাসে ন্যাসো। ইব্রাত আর দেরি করে না, দৌড়ে গিয়ে বাইকে চড়ে বসে। মুহূর্তের মধ্যে স্পিড তোলে ন্যাসো। শহরের ভিড়ে মিলিয়ে যায় দুজন। ওরা দৃষ্টিগোচর হতেই এলিজাবেথ একটু ঝুঁকে ঘাড় বাড়ালো সামনে, যেন শেষবারের মতো তাদের চেহারা দেখতে চায়। কিন্তু তারা ততক্ষণে মিলিয়ে গেছে দূরের অন্ধকারে। হালকা একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলল এলিজাবেথ। এ যেন অপ্রকাশিত এক বেদনার নিঃশব্দ প্রকাশ। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর ভারী চিরচেনা কণ্ঠস্বর। রেড! চমকে উঠে তড়াক করে ঘুরল এলিজাবেথ। পেছনে রিচার্ড দাঁড়িয়ে। এতক্ষণ সেও এলিজাবেথের মতো নিঃশব্দে ন্যাসো ইব্রাতের সুন্দর মুহূর্তটা ট্যারেসে দাঁড়িয়ে দেখছিল। রিচার্ডের চোখ দুটো কঠোর অনড়। ও একগুঁয়ে দৃষ্টির একেবারে কেন্দ্রে এখন এলিজাবেথ। পলক ফেলে না সে। চোয়ালে হালকা টান, মুখে ধীরে ধীরে ফুটে উঠছে এক মিশ্র অনুভূতির ছায়া। এক পলক এলিজাবেথের মুখাব্বয় দেখে ঘাড়টা সামান্য কাত করে এক প্রকার হিসহিসে স্বরে উচ্চারণ করল, ওয়ানা গোয়ানের রাইট। ধরিত্রীতে নেমে এসেছে নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার। চারপাশে কেবল জ্যোৎস্নার ম্লান আলো। চাঁদের ধূসর জ্যোৎস্নায় ঝিমিয়ে পড়েছে শহরের কোলাহল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন এক স্বর্গীয় সেতু, দূরে দূরে আলো ঝিমিয়ে পড়ছে। বাতাস ছুটছে বাইকের গতির সাথে তাল মিলিয়ে। কালো বাইকটা শীষ দিতে দিতে ছুটে চলেছে, যেন অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছে কোনো অলিখিত প্রতিশ্রুতির দিকে। ইঞ্জিনের ঘন গর্জনেও ঢাকা পড়ে না ভেতর থেকে ওঠা হৃদয়ের দোলা। পেছন থেকে ইব্রাত জাপটে ধরে রেখেছে ন্যাসোকে, নরম অথচ অসম্ভব জেদি এক আকর্ষণে। ওর গাল ঠেকানো ন্যাসোর পিঠে চোখ বুজে রেখেছে। বাইকের গতি, প্রকৃতির রোমাঞ্চ আর ন্যাসোর উষ্ণ শরীর সব মিলিয়ে এক ধরনের মাদকতা ছড়িয়ে পড়েছে ইব্রাতের শরীরে। ন্যাসো একটু পরপর মিররে চোখ রাখছে ইব্রাত ঘুমিয়ে পড়ে নাকি সেই চিন্তায়। হঠাৎ ন্যাসো বুক থেকে ইব্রাতের হাত তুলে নিগুড় ভালোবাসার পরশ এঁকে দিল। ইব্রাত মাথা তোলে। চাঁদের আলোয় তার মুখ যেন দীপ্তিময় এক খোলা কবিতা। আবেগ, আস্থা আর এক চিলতে দস্যি প্রেমে ভরা হাসি ঠোঁটে। কোনো শব্দ নেই, তবুও সমস্ত কিছু বলা হয়ে যাচ্ছে এই নীরবতাতেই। হঠাৎ ন্যাসো গ্লাভস পরিহিত ডান হাত মেলে দেয় বাইকের হ্যান্ডেল ছেড়ে। ইব্রাত সাথে সাথেই মৃদু হেসে ন্যাসোর কাঁধে থুতুনি ঠেকিয়ে আঙুলের ভাঁজে আঙুল দিয়ে নির্ভরতা, ভালোবাসা আর বুক ভরা আবেগে চেপে ধরে ন্যাসোর হাত। রাত! ইব্রাত মৃদুস্বরে উত্তর দেয়, কাঁধে থুতুনি রেখেই। ঠিক এভাবেই সারা জীবন হাত ধরে সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাব একসাথে, ঠিক আছে? ইব্রাত কোনো নাটকীয়তা ছাড়াই তৎক্ষণাৎ জবাব দেয় হেসে, ঠিক আছে। শব্দটা যেন এক অনন্ত চুক্তির মতো আকাশে ঝুলে গেল। ন্যাসো প্রশান্তিতে একবার চোখ বন্ধ করে, তারপর হঠাৎ গ্যাস চেপে ধরল। বাইক ছুটে চলল বজ্রের বেগে, রাতের বুক চিরে চাঁদের আলোকে সাক্ষী রেখে এই প্রেমের গল্পটাকে পৃথিবীর বুকেও অমর করে দিতে। ফাঁকা হাইওয়ের উপর ভেসে বেড়াচ্ছে কুয়াশা আর গরম অ্যাসফল্টের গন্ধ। বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। ন্যাসোর বাইক অন্ধকার চিরে চলেছে। ছায়ার মতো ইঞ্জিনের গর্জনে কাঁপছে নীরবতা। ইব্রাত পেছনে বসে জাপটে ধরেছে তাকে। দুই চোখে ভয় আর উত্তেজনার মিশেল। হঠাৎই একটা ঘূর্ণি উড়ে যায় রাস্তার উপর দিয়ে। ঝড়ের বেগে পাশ কাটিয়ে যায় একটা কালো বাইক, মডিফাইড, গায়ে মনস্টার স্টিকার। গর্জে ওঠা এক অসভ্য স্পিড এক মুহূর্তে উধাও। ন্যাসোর চোখ ঝলকে উঠল বিস্ময়ে। সেই বাইকটা কিছু দূর গিয়ে হঠাৎই ধীর হয়ে আসে। ন্যাসো ভ্রুকুচকে তাকিয়ে থাকে অদূরে। সামনের বাইক থেকে ধীরে ধীরে মাথা ঘোরায় একজন। কালো রাইডিং জ্যাকেট, গ্লাভস পরা হাত, দামি হেলমেট। হেলমেটের গ্লাস একটানে তুলে অকস্মাৎ চোখ মারল লোকটা। প্রথমে চমকে উঠল, পরক্ষণে ন্যাসোর ঠোঁটে খেলে যায় বাঁকা রহস্যময় হাসি। সে পেছনে মাথা ঘুরিয়ে ফিসফিস করে, রাত, আমাকে জাপটে ধরো, অনেক শক্ত করে। ইব্রাত কোনো প্রশ্ন করে না, বুক জুড়ে শক্ত করে চেপে ধরে ন্যাসোকে। পর মুহূর্তেই বাইক ছেড়ে দেয় শয়তানের গতিতে।
রাতের রাজপথে শুরু হয় এক দহন। বাইকে নয়, তারা যেন সময়কে তাড়া করছে। সামনের বাইকে বসা মেয়েটাও আঁকড়ে ধরেছে চালককে, ঠিক ইব্রাতের মতোই। হাওয়ায় উঠছে তার চুল যেন লাল রেশমের ঢেউ। হেলমেটের ফাঁক দিয়ে কুয়াশায় জ্বলজ্বল করছে তাদের রাইডিং গিয়ার। ইব্রাত ভয় পায়, ঠান্ডায় হাত পা শিথিল হয়ে আসছে। কিছুটা সাহস নিয়ে হেলমেটের গ্লাস টেনে তোলে। সামনে তাকাতেই কেঁপে ওঠে, চোখ আটকে যায় সে রেশমি চুলে। পরিচিত, অসম্ভব। নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এলিজাবেথ। সময় থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। ঠিক তখনই সেই মেয়েটা সেই লাল চুলে পিলিয়ন রাইডার ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে খেলে যায় এক অচেনা হাসি, পরিচিত বিদ্যুৎ। চোখাচোখি হয় দুই বোনের। সকল ভয় যেন নিমিষে মিলিয়ে যায় ইব্রাতের। রাতের বুকে দুটো বাইক চলছে পাশাপাশি। চলন্ত গতিতে হাত বাড়িয়ে দেয় তারা। ছুঁয়ে ফেলে একে অপরকে। হাসল এলিজাবেথ, হাসল ইব্রাত। অপর বাইকে আর কেউ না, স্বয়ং এলিজাবেথ আর রিচার্ড। ন্যাসো শীষ বাজিয়ে রিচার্ডকে তার দিকে ফেরালো। স্পিড সীমায় নামালো রিচার্ড। গ্রীবা বাঁকিয়ে ন্যাসোর দিকে তাকিয়ে উস্কানিমূলক ইঙ্গিত দিল। ন্যাসো হেসে ঠোঁটের কোণে এক চ্যালেঞ্জ দিল। গর্জে ওঠে ইঞ্জিন আর শুরু হয় রেস। রাতের বুকে কুয়াশার রাজ্যে প্রেম, রক্ত আর জেতার তীব্র তেজ নিয়ে ছুটে চলে চারজন। দুইটা বাইক, চারজন মানুষ, কিন্তু এই মুহূর্তে তারা যেন রক্ত মাংসের কেউ না। তারা হচ্ছে গতি, তারা হচ্ছে আগুন। ন্যাসো এক হাত বাড়িয়ে গিয়ার ঠেলে দেয় নিচে। পেছনে এক ঝাঁক আগুন ছুটে আসে। রিচার্ডও পেছনে যায় না। তার কালো বাইকটা লাফিয়ে ওঠে স্পিডে। নিচু হয়ে যায় দুই চালক। হেলমেট ঠেকে যাচ্ছে হ্যান্ডেল বারে। হাওয়ায় গর্জে ওঠে দুই ইঞ্জিন। রাতে বাজ পড়ে যেন দুই দানব ছুটছে সমান্তরাল সীমানায়। হঠাৎ এক মোড়ে ন্যাসো বাইক কাত করে ঝাঁকুনি দিয়ে ঘুরে রাস্তায় স্কিডের চিহ্ন রেখে যায়। রিচার্ড এক সেকেন্ডও দেরি করে না। তারা রাস্তা ছাড়িয়ে ঢুকে পড়ে শহরের অর্ধনির্মিত ফ্লাইওভারে, যেখানে বাঘগুলো অন্ধ এবং নিচে শুধুই শূন্যতা। ইব্রাত চিৎকার করে ওঠে, ধীরে চালান প্লিজ, নিচে। চোখ বন্ধ করো। নির্মম স্বরে কাঁপে ন্যাসোর কণ্ঠ। ওপাশে এলিজাবেথ কাপা গলায় ফিসফিসায়, আমরা মরব না তো স্বামী? আজ না। রিচার্ডের ঠান্ডা ধাতব কণ্ঠ, তার শিকারী দৃষ্টির সামনে। মাথায় জেতার তীব্র আগুন। দুই বাইক একসঙ্গে লাফিয়ে ওঠে একটা ধ্বংসপ্রায় র্যাম্পের উপর দিয়ে। এক সেকেন্ডের জন্য যেন বাতাসে ঝুলে থাকে তারা। তারপর ধপাস করে নেমে পড়ে ফ্লাইওভারের অন্য প্রান্তে। চাকা ঘর্ষণে আগুন ছিটিয়ে ছুটতে থাকে তারা আবারও নির্বিকার, নির্ভীকভাবে। অন্ধকার শহরের হাইওয়েতে তারা ছুটে চলছে, যেন আজ মৃত্যুর সঙ্গেই রেসে নেমেছে। ন্যাসোর চোখ দুটো খাঁজকাটা, চোয়াল শক্ত। ইঞ্জিনের গর্জনে এত জোরে উঠছে যে মনে হয় বুকের ভেতর যে কোনো সময় ফেটে যাবে। রিচার্ডের মুখে এক শূন্য হাসি। বাইকের গতি তখন রক্তের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে লাইট নিভে যেতে থাকে একে একে। কুয়াশা ঘন হয়ে আসে। বাতাসে যেন কেউ ফিসফিস করছে, ফিরে যা। কিন্তু আজ যারা মাঠে নেমেছে তারা ফেরার নয়। হঠাৎ সামনের রাস্তায় বিশাল এক ট্রাক উল্টো দিক থেকে তেড়ে আসে। ট্রাকের হেডলাইট দুটো যেন মৃত্যুর চোখ। ন্যাসোর চোখে এসে পড়ে হেডলাইটের হলদে আলো। পরিস্থিতি বেগতিক, মোড় নেওয়ার জায়গা নেই, হাতে সময় কম। গভীর দম টানল ন্যাসো। অতিরিক্ত না ভেবে শেষ মুহূর্তে বাইক কাত করে স্লিপ দেয়। ইব্রাতের চিৎকারে কেটে যায় হাওয়া। খামচে ধরে ন্যাসোর কাত। পেছনের চাকা আগুন ছিটিয়ে পাশ কাটিয়ে যায় ট্রাকটাকে। রিচার্ড আরও ভয়ঙ্কর। সে হঠাৎ বাইকটা দুই চাকার উপর তুলে নেয়। এক চাকা ভর করে পুরো ট্রাকের গায়ে ঘষে ঘষে পাশ কাটায়। হেলমেটের গ্লাসে তখন রক্তরঙা আলো ঝলকাচ্ছে। পেছনে এলিজাবেথ একটুও ভয় পেল না। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে জানে এই লোকটা হারার বস্তু নয়। এই লোক থাকতে বিপদ নেই। এক পর্যায়ে তারা ঢুকে পড়ে এক পরিত্যক্ত ফ্যাক্টরি রোডে। রাস্তা ভাঙা, অন্ধকার, দুই পাশে ভেঙে পড়া দেওয়াল আর গর্তে ভরা। একটা ছোট ব্রিজ, নিচে কুয়াশায় ঢাকা নদী। ফ্ল্যাগগুলো আলগা, একটাও মিস করলেই সোজা নিচে পতন।
তবুও রিচার্ড থামে না, ন্যাসও থামে না। চাকা থেকে কাঠের উপর স্কিড দেয়। শব্দ ওঠে যেন হাড় ভাঙার। ইব্রাত চিৎকার করতে গিয়েও পারে না, গলা শুকিয়ে গেছে। শেষ কাঠের পাটাতনটা ছিল আধ ভাঙা। রিচার্ড সেটার উপর দিয়ে বাইক লাফিয়ে নেয়, পেছনে আগুনের রেখা রেখে ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে। ন্যাসও তারপরে। শহরের বুক চিরে দুটো দুর্বার রাইডার এসে থামল একটা পুরনো ব্রিজের উপর। বাতাস তখনও কাঁপছে গতি আর উত্তেজনায়। বরাবরের মতো আজও রেসে জিতেছে রিচার্ড। এলিজাবেথ আর ইব্রাত দুজনেই ঘেমে একাকার, চোখে মুখে ভয় আর বিস্ময়ের ছাপ। ন্যাসো মাথা থেকে হেলমেট খুলে জোরে শ্বাস নিতে লাগলো। রিচার্ড মুষ্টিবদ্ধ করে তার হাত এগিয়ে দিল। ন্যাসো একপাশে বাঁকা হাসি হেসে একইভাবে নিজের মুষ্টি ছুঁয়ে দিল রিচার্ডের সঙ্গে। ওদিকে দুই বোনের হাঁপ ধরা অবস্থা। বুক উঠছে নামছে যেন কেউ সোজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ন্যাসো চোখের ভ্রু নাচিয়ে রিচার্ডের উদ্দেশ্যে বলল, কি বস, আমাকে নিষেধ করে নিজেই বেরিয়ে পড়লেন? রিচার্ড নিরুদ্বেগ গলায় বলল, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি, বলেই হঠাৎ বাইক স্টার্ট দিল। তাল সামলাতে না পেরে এলিজাবেথ রিচার্ডের পিঠে আছড়ে পড়ে। ন্যাসো মুচকি হেসে নিজের বাইকও স্টার্ট করল। গতি তোলার আগে একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর মন নিল ম্যানশনের পথে। রিচার্ডের বাইকের গতি এখন সর্বোচ্চ সীমায়। চারপাশে প্রকৃতি যেন নৃত্যের ছন্দে দুলছে। মৃদু স্নিগ্ধ মিটিমিটি হাওয়া তাদের ঘিরে জাল বুনছে। হঠাৎ এলিজাবেথ ঝুঁকল রিচার্ডের পিঠে। দুই হাত রাখল রিচার্ডের উরুর উপর আলতো করে, কিন্তু সজাগ। রিচার্ড একটু চমকে না গিয়ে ধীরে ধীরে এলিজাবেথের হাত দুটো টেনে আনল, রাখল নিজের বুকে। এলিজাবেথ স্পষ্ট অনুভব করল বুকের গভীরে ধুকধুক করা এক তীব্র সংযোগ। আজ নিজে থেকে রিচার্ডকে জড়িয়ে ধরল এলিজাবেথ, একদম আষ্টেপৃষ্ঠে, একটুও ফাঁক না রেখে। থুতুনি রাখল রিচার্ডের চওড়া কাঁধে। হেলমেটের অন্তরালে থাকা কালচে ঠোঁটে ফুটল এক চুপিসার হাসি, ভেতরে জমে থাকা কিছু অনুভবের নীরব স্বীকৃতি। প্রথম যেদিন আপনার সাথে বাইকে উঠেছিলাম মনে আছে? রিচার্ড চোখ না ঘুরিয়ে পাল্টা জিজ্ঞেস করল, মনে আছে? হেসে উঠল এলিজাবেথ, বলল, মনে থাকবে না বুঝি? মাথায় বন্দুক ঠেকিয়ে বাইকে তুলেছিলেন। রিচার্ড ঠোঁটের কোণে এক টুকরো তির্যক হাসি ঝুলিয়ে বলল, আর এবার? এলিজাবেথ কাঁধে মুখ লুকিয়ে বলল, এবার কিছুটা আলাদা, পুরোটা ব্যতিক্রম। সেদিন কেমন ছিল? ভয়ঙ্কর। অকস্মাৎ এক ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল রিচার্ড। বাইক থেমে যেতেই এলিজাবেথ ভ্রু কুঁচকে সোজা হয়ে বসে। মুহূর্তে চারপাশ নিস্তব্ধ। রিচার্ড গম্ভীর রুদ্ধস্বরে বলল, নামো। কোনো প্রশ্ন না করে নিঃশব্দে নেমে এলো এলিজাবেথ। রিচার্ড নিজের হেলমেট খুলল এলিজাবেথেরটাও। অতঃপর দুটোই ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। এলিজাবেথ চমকে রিচার্ডের দিকে তাকাতেই রিচার্ডের ঠোঁটে ফুটে উঠল এক বাঁকা হাসি। রিচার্ড কায়নাতের বরাবরের ঝোঁক ভয়ঙ্কর জিনিসের প্রতি। ফিসফিস করল সে। তারপর কিছু বোঝার আগে এলিজাবেথের কোমর জাপটে ধরে ওকে শূন্যে তুলে বাইকের ট্যাঙ্কের উপর বসিয়ে দিল রিচার্ড। বুকের ভেতর অজানা এক কাঁপুনি খেলতে লাগলো এলিজাবেথের। মনে পড়ল সেই রাতে ইতালির ধূসর আলো, কাঁপতে থাকা শরীর আর ভঙ্গুরতা। রিচার্ড বাইক স্টার্ট দিল। খোলা রাস্তায় তারা দুজন ছাড়া আর কেউ নেই। না আলো, না শব্দ, শুধু নিঃসঙ্গ বাতাস আর হৃদয়ের ধ্বনি। হঠাৎ রিচার্ড এক হাতে এলিজাবেথকে মৃদু ধাক্কা দিয়ে শুইয়ে দিল ট্যাঙ্কের উপর। এলিজাবেথের চোখে আজ কোনো ভয় নেই, ছিল না সংকীর্ণতা, না প্রতিবাদ, ছিল শুধু নিঃশব্দ আত্মসমর্পণ, এক নিবিড় অভ্যন্তরীণ সম্মতি। পুনরাবৃত্তি ঘটল, হ্যাঁ, সেই রাতটারই। তবে আজ তাতে ভয় নয়, ছিল এক নতুন ভাষায় লেখা প্রেমের উন্মত্ত ঘোষণা। কাল রাতে খুব ভোরে ম্যানশনে ফিরেছে কপত কপতি। রিচার্ড সকাল সকালই বেরিয়ে গিয়েছে, ঘুমায়নি একটুও। ইদানিং কোনো এক কারণে রিচার্ড খুবই চিন্তিত। বিগত কয়েক রাত তার চোখে ঘুম নেই। যখন তখন বেরিয়ে যাচ্ছে, ফিরছে অনেক রাত করে। সারা শরীর থাকতো রক্তে ভিজে। এলিজাবেথ জানতে চাইলেও কোনো উত্তর মেলেনি।
বরাবরই রিচার্ড এড়িয়ে গিয়েছে তাকে। ধ্বংসযজ্ঞর পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকার জীবনে না জানি নতুন করে কোন প্রলয়ঙ্কারী ঝড় ঘনিয়ে আসছে। এলিজাবেথের ঘুম আজ দেরি করেই ভাঙল। এই কয়দিনে এলিজাবেথ বেশ ভালোই শাড়ি পরা শিখে গিয়েছে। একদম শাওয়ার নিয়েই নিচে নামলো এলিজাবেথ, তবে লিভিং এরিয়ায় পা রাখতেই ভ্রুজোড়া কুঁচকে ওঠে। লুকাস দগদগে কর্ধ নিয়ে বসে আছে সোফায়। অভিব্যক্তিতে গোমরা মুখভাব খানিকটা থাকলেও চোখে অগ্নি স্ফুলিঙ্গ যেন দাউ দাউ করে জ্বলছে। কাল রাত্রিতে যেন অমাবস্যার মধ্যরাতের আধার নেমেছে। এগিয়ে গেল এলিজাবেথ। লোকা, কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? এলিজাবেথকে দেখা মাত্রই যেন লুকাসের ভেতর জ্বালামাখা হুঙ্কার দিয়ে উঠল। ঠোঁট গহ্বরের ফাঁক গুলিয়ে কণ্ঠনালী হতে উদ্গীরণ হয় জ্বালাময়ী উচ্চারণ। কাল রাতে আপনারা কোথায় গিয়েছিলেন? লুকাসের ঠোঁটের কোণ নিচে নেমে যায় অভিমানী নীরবতায়। এলিজাবেথ কিছুটা আশ্চর্য হলো অতর্কিতে লুকাসের এহেন প্রশ্নে। তখনও বুঝতে পারে না লুকাসের কথার আড়ালে থাকা লুকায়িত অভিমানের কারণ। সে হালকা হেসে বলল, আমরা তো একটু বের হয়ে। বাক্য সম্পূর্ণ করার আগেই লুকাস গর্জন মিশ্রিত রুক্ষ গলায় বলে ওঠে, আমি কেন ছিলাম না সেই আমরাতে? ন্যাসো যেতে পারলে আমি কেন নয়? আমরা তো কাপল গিয়েছিলাম ভাইয়া। লুকাস এলিজাবেথ দুজনেই গ্রীবা বাঁকিয়ে পেছনে তাকালো। ইব্রাত তাদের দিকেই আসছে। লুকাসের নাকের পাটায় বিরক্তির ছাপ স্পষ্ট। ইব্রাত এসে দাঁড়ালো এলিজাবেথের পাশে। এলিজাবেথ এক ঝলক তাকিয়ে দেখল বোনের চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল। ঠোঁট চেপে হেসে দৃষ্টি ফিরিয়ে নিল সে। ওটা তো কাপল ট্রিপ ছিল ভাইয়া। গরম তেলের মধ্যে যেন পানি ঢেলে দিল ইব্রাত। ফুস করে ছ্যাদ করে ওঠে লুকাস। চাপা গর্জনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ আমার সুইটি দেশে নেই বলে সব কিছু থেকে এভাবে বঞ্চিত হব আমি? না, এটা আর পারা যাচ্ছে না। আমি এক্ষুনি সুইটিকে কল দিচ্ছি। দুই বোন ঠোঁট চেপে হাসে লুকাসের মেজাজ দেখে। লুকাস পকেট হাতড়ে ফোন বের করে সঙ্গে সঙ্গে সুইটি নামক কলটাকে চাপল। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। রিসিভ হতেই লুকাস তড়িঘড়ি করে ফোন কানে তুলে ইব্রাত এলিজাবেথের দিকে রক্তিম চোখে চেয়ে উত্তেজিত গলায় আওড়াতে থাকে, হ্যালো সুইটি জান, আমি আর অপেক্ষা করতে পারছি না। চারপাশের এত তুচ্ছ-তাচ্ছিল্য আমি আর মেনে নিতে পারছি না। কিছুতেই পারছি না এসব সহ্য করতে। আজ আমার কেউ নেই বলে এরা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর কোনো কথা না। আমি আজই টিকিট কেটে দিচ্ছি, কালকের ফ্লাইটেই তুমি দেশে আসবে। একশ্বাসে কথাগুলো বলে নিঃশ্বাস ফেলল লুকাস। ফোন কেটে নির্ভার মুখে তাকালো দুই বোনের দিকে। ওরা মুখে হাত চেপে হাসছিল। লুকাস তাকানো মাত্রই হাত সরিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে। ইব্রাত কাইকুই করে জিজ্ঞেস করল, কি হলো লোকা? চেহারাটা তো মলিন দেখাচ্ছে কেন? আপনার তো খুশি হওয়ার কথা। লম্বা করে ভেতরে জমিয়ে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দিল লুকাস। পরপর ঠান্ডা বিবর্ণ স্বরে বলল, আমার চেহারাটাই অমন। ছোটবেলায় রাশিয়ান ছিলাম, বড় হওয়ার পর হয়ে গেছি নাইজেরিয়ান, তাই সব সময় মলিন মনে হয়। ফিক করে হেসে ফেলল ইব্রাত লুকাসের কথায়। এলিজাবেথ শাড়ির আঁচল মুখে চেপে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কণ্ঠটাও তেমনই শোনাচ্ছে। কি হয়েছে লোকা? মন খারাপ? মন খারাপ মানুষের হয়, আমার না। মাঝখানে ফোড়ন কাটল ইব্রাত। চমকপ্রদ হয়ে ছুড়ে দিল অদ্ভুত প্রশ্নবাণ, তাহলে আপনি কি লোকা? লুকাস কেমন এক অদ্ভুত ভঙ্গি ধরে ক্লান্ত স্বরে বলল, আমি মানুষ না। আমি হলাম ডিপ্রেশন হোক ভাল লাগে না, বিন মুড সুইং ইবনে মন খারাপ। ঘর জুড়ে শুধু রিনঝিনে হাসির ঝংকার। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা দুই বোনের। লুকাস মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে এক কোণে। আজ তার মন খারাপের সাথে কপালটাও খারাপ। বহু কষ্টতে হাসি থামিয়ে এলিজাবেথ লুকাসের মনের ভেতরটা কিছুটা আন্দাজ করতে পেরে নরম গলায় জানতে চাইল, সুইটি কি বলেছে, আসবে? লুকাস মাথা নিচু করে রেখেছে। নিভুস্বরে প্রত্যুত্তর করল, ঝড় হচ্ছে এখন, আসা সম্ভব নয়।
এবার হাসি থামল ইব্রাতের। সে আক্ষেপের স্বরে বলল, আহারে। সান্ত্বনা গ্রহণের বিপরীতে প্রতিবাদী গলায় হঠাৎ ঝড়ের তীব্র নিন্দা জানালো লুকাস। যেই ঝড় আমার সুইটিকে উড়িয়ে আমার কোলে এনে ফেলতে পারে না, সেই ঝড় আমি মানি না। আবারও হাসিতে ফেটে পড়ল দুই বোন। ভেংচি কাটে লুকাস। ভারাক্রান্ত হৃদয়ে হতাশ গলায় সে আওড়ায়, কার সাথে মিশব ভাই? সবই জোড়া জোড়া। থেমে ফের ঠোঁট বাঁকিয়ে বলল, শুধু আমার সুইটি একবার দেশে আসুক, তারপর পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে বলবো, চলো বহুদূর। তখন শুধু দেখবে আর জ্বলবে। ওদের হাসি যেন আজ আর থামবে না বলে ওয়াদা করেছে। আজব তো, মানুষের কষ্টে কি কেউ এভাবে হাসে? কোথায় মানবতা, কোথায় সহানুভূতি? লুকাস এবার চরম বিরক্ত হয়ে এলিজাবেথকে উদ্দেশ্য করে বলল, এত হেসো না তো। নিজের স্বামীর দিকে একটু নজর রাখো। বসের পেছনে কিন্তু লম্বা সিরিয়াল। অনুভূত হলো সুপ্ত কোমল হৃদয়ের ভেতর একটা লাল টুকটুকে বোম্বাই মরিচ বিস্ফোরিত হয়েছে, যার ঝাঁঝ মুহূর্তেই ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। ভয়াবহ স্নায়ুক্রিয়া শুরু হয়। এলিজাবেথ কর্ধে থরথর করা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, যারা আমার বরকে চায় তাদের সামনে দাঁড়িয়ে ওনাকে চুমু খাবো আমি। ওদের কথোপকথনের মাঝখানে চায়ের ট্রে হাতে এসে দাঁড়ালো সবিতা বেগম। ইব্রাত এক পলক মায়ের দিকে তাকালো। মহিলার শরীরটা অনেকটাই ভেঙে গেছে গত কয়েকদিনে, তবুও চোখের তেজ একটুও নেভেনি। অনুশোচনার লেশমাত্র নেই মুখে। কালো ইব্রাত মাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছুই শোনেনি সবিতা বেগম। উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। তবুও ইব্রাত সহ্য করেছে। মায়ের পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিল সে। সব ভুল স্বীকার করে রিচার্ডের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিল তাকে। ইব্রাত জানে এই বন্দিদশা থেকে মুক্তি মিলবে না যতক্ষণ না সবিতা বেগম নিজে মাথা নত করে। তবে সব অনুরোধই ব্যর্থ। মহিলা কাল শুধু ইব্রাতকে চড়ই মারেনি, ইব্রাতের আত্মবিশ্বাসটাও ভেঙে দিতে চেয়েছিল। তবুও ইব্রাত হাল ছাড়েনি যতক্ষণ না সবিতা বেগম ন্যাসোকে নিয়ে কুৎসিত কথা বলা শুরু করে। সেই মুহূর্তে ইব্রাত আর সহ্য করতে পারেনি। চুপচাপ সরে আসে মায়ের সামনে থেকে। তখন থেকে আর সামনে যায়নি। সব কথা মনে পড়তেই মুখ ঘুরিয়ে নেয় ইব্রাত। চা হাতে লুকাসের দিকে এগিয়ে গিয়ে কাপ ধরিয়ে দেয় সবিতা বেগম। তারপর এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয় এলিজাবেথের চোখে। অতঃপর চায়ের ট্রে থেকে এক কাপ চা তুলে এলিজাবেথের দিকে এগিয়ে দেয়। তবে সেই হাতেই ছল। চায়ের কাপ ফেলার ভঙ্গিতে এলিজাবেথের শরীরে ঢেলে দেওয়ার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সজাগ এলিজাবেথ কৌশলে তার হাত উল্টে দেয়। গরম চা পড়ে সবিতা বেগমের কুঁচকানো ত্বকে। ছ্যাঁত ছ্যাঁত শব্দে চিৎকার করে ওঠেন তিনি। কাপটি ছিটকে পড়ে মেঝেতে। বিকট শব্দে কেঁপে ওঠে ঘর। সবিতা বেগম মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। ঘটনা এত দ্রুত ঘটে যে সবাই থমকে যায়। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সবিতা বেগমের সামনে। ঠোঁটের কোণে ক্ষীণ বাঁকা হাসি ঝুলিয়ে রুষ্ট কণ্ঠে বলল, সাবধান চাচি, আমি আর আপনার সেই রান্নাঘরের কোণে পড়ে থাকা এলিজাবেথ নই। আমি এখন এই রাজ্যের সর্বশক্তিমান রাজার আদরের রানী। ভুলে যাবেন না, এই দুষ্টু রাজা কিন্তু তার রানীর জন্য সব করতে পারে। সবিতা বেগম আবারও এলিজাবেথের দিকে তেড়ে যেতে চাইলে লুকাস বিদ্যুতের মতো এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালো মাঝখানে। তার অস্ত্রের নল স্থির হয়ে স্থাপিত হলো মহিলার কপালের ঠিক মাঝ বরাবর। শিউরে উঠলেন সবিতা বেগম। থেমে গেলেন এক পা আগানোর আগেই। লুকাস এক ঝলক তাকালো ইব্রাতের ছলছলে চোখের দিকে। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে মুখ ফেরালেন মহিলার দিকে। গলায় যেন বরফের ধার। বসের অনুপস্থিতিতে তার স্ত্রী আমার হেফাজতে। এই দায়িত্ব আমি শুধু পালন করি না, প্রয়োজনে লৌহ হস্তে রক্ষা করি। মরার আগ্রহ না থাকলে বিদায় হন এক্ষুনি। তোমার ওপর মা হিসেবে না, মানুষ হিসেবেও আর মায়া হয় না আমার।
কান্নায় থরথর করা গলায় বলে ইব্রাত কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায়। মেয়ের মুখের কথাগুলো যেন বিষপান সন্ধ্যায় বিদ্ধ হওয়া কোনো বর্ষার ফলার মতো এসে বিঁধে যায় সবিতা বেগমের বুকের গভীরে। তিনি আর কিছুই বলেন না। নিঃশব্দে মাথা নিচু করে ক্লান্ত মানুষের মতো পিছু হটে চলে যান। চোখের পাতা তখন ভার হয়ে আসে না বলা এক অভিমানে। কী ব্যাপার প্রিন্সেস এলিজাবেথ ম্যাডাম, খুব তো চালাক হয়ে গিয়েছেন হুঁ। এলিজাবেথ জোর করে হাসে লুকাসের কথায়। প্রশ্নের পারদে পাল্টা প্রশ্ন ছুড়ল। বাহ, এত ভীমরতি! অবশেষে নামটা বদলালেন বুঝি? সেই ডাস্টবিন কুমারী তো আর নেই। লুকাস ভ্রুকুচকে ঠোঁট বাঁকায়। তখন বলতাম কারণ তোমার রুচি ছিল তলানিতে তখন। এখন একটু উন্নতি হয়েছে, তাই বলি না। অবশেষে খাঁটি সোনার মূল্য বুঝতে শিখেছ। ও, তাই নাকি? তা শুনি সেই খাঁটি সোনাকে কে আবার হবে? অবশ্যই আমার বস। লুকাস বুক ফুলিয়ে বলল, ওনার মতো হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ এই গ্রহে দ্বিতীয় কেউ নেই। দেখেছ তুমি নিজে কখনো? ইচ্ছে হয়নি তো, তাই খুঁজে দেখিনি। আপনি বলছেন যখন সময় বের করে খুঁজব। লুকাস কপালে হাত ঠেকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, না না, মাফ চাই। বস যদি শুনে ফেলেন তবে ঈদের আগে আমায় কোরবানি দেবেন উইদাউট কোরবানি ঈদ। নিশ্ছিদ্র হাসির মাঝে এলিজাবেথের চোখের কোণে জমে উঠেছিল এক বিন্দু জল। হঠাৎ করে আবির্ভাব ঘটে রিচার্ডের সাথে ন্যাসো। এমনিতেই মেজাজ চটেছিল রিচার্ডের। এরই মধ্যে আসতেই মুহূর্তে দৃশ্যপটে ধরা পড়ে এলিজাবেথ আঁচলে চোখের জল মুছছে, আর লুকাস গর্জন তুল্য অট্টহাসিতে হাসছে। পায়ে রক্ত যেন উতলে উঠে চড়াও হয় রিচার্ডের মস্তিষ্ক। সিগারেটের পুড়ে যাওয়া শেষাংশ আছড়ে ফেলে ঝড়ের বেগে গিয়ে লুকাসের গলা চেপে ধরে। এমন এক ভয়ঙ্কর দৃঢ়তায় যে পেশিবহুল লুকাস পর্যন্ত দমকে 2 কদম পিছিয়ে যায়। বজ্রনিনাদে ফেটে পড়ে রিচার্ড। কুত্তার বাচ্চার সাহস কোথা থেকে হলো ওকে কাঁদানোর? গেড়ে দেব বলে দিলাম। ন্যাসো হতবাক দৃষ্টিতে পেছনে দাঁড়িয়ে থাকে। এলিজাবেথ ছুটে এসে রিচার্ডকে 2 হাতে টেনে সরাতে থাকে। আরে আশ্চর্য, কি করছেন? এই পাগলামি বন্ধ করুন, ছেড়ে দিন ওনাকে। ঝাঁঝালো কণ্ঠে ধমক দিয়ে এলিজাবেথ রিচার্ডকে সরিয়ে আনে। রিচার্ডের নিঃশ্বাস ভারী এখনও, যেন ক্ষিপ্ত হৃদয়ের তপ্ত বাতাস ছুঁয়ে যাচ্ছে চারপাশ। জোরে জোরে ঘন নিঃশ্বাস ফেলছে। এলিজাবেথ রিচার্ডের চোখে চোখ রেখে কঠোর স্বরে বলল, আপনার ক্রোধ আপনার শত্রু মিস্টার কায়নাত। আপনি আগুনে বারবার জ্বালিয়ে ফেলেন আপনজনদের। যা ভাবছেন বাস্তবে তার ধারের কাছেও নেই। শান্ত হন আপনি। রিচার্ডের দৃষ্টিতে উগ্রতা। রক্তিম চোখে তাকায় এলিজাবেথের দিকে। তবে এলিজাবেথের চোখের ধৈর্যবৃক্ষ তাকে ঘায়েল করে। এলিজাবেথ গম্ভীর স্বরে নির্দেশ দেয়, রুমে যান, আমি আপনার জন্য কফি আনছি। রিচার্ড কিছু বলতে গিয়েও গিলে নেয় কথাগুলো। দৃষ্টিহীন চোখে হনহনিয়ে উঠে যায় সিঁড়ি বেয়ে। এলিজাবেথ এবার ধীরে লুকাসের দিকে এগিয়ে যায়। লুকাসের চোখে অনাহুত অপমানের ছায়া। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রিচার্ডের দিকটায়। চিকচিক করছে জল চোখের কোণে। এলিজাবেথ কাপা কণ্ঠে বলল, লোকা প্লিজ, ওনার ব্যবহারে আহত হবেন না। আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। লুকাস কোনো জবাব না দিয়ে নিঃশব্দে পেছন ফিরেই চলে যায়, যেন পালাতে চাইছে এই দুঃসহ মুহূর্ত থেকে। ন্যাসো নিঃশব্দে তার পিছু নেয়। এলিজাবেথ রুমে ঢুকতেই কানে আসে শাওয়ারের নিরবচ্ছিন্ন ধারার শব্দ। রিচার্ড ওয়াশরুমে। সে নিঃশব্দে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কফির মগ নামিয়ে রাখে টেবিলে। অতঃপর নিঃশব্দে গুছিয়ে রাখতে শুরু করে রিচার্ডের এলোমেলো জামাকাপড়গুলো। লোকটা অসম্ভব অগোছালো। কেবিনেট খুলতেই এক প্রকার বিস্ফোরিত হয় এলিজাবেথের ধৈর্য। অন্তঃসারশূন্য বিশৃঙ্খলার এমন নিদর্শন কেবল রিচার্ডই রেখে যেতে পারে। একটু বিরক্তিতে শাড়ির আঁচল কোমরে গুজে পরিষ্কার কাপড় এক সাইডে রাখে, ধোয়ার উপযুক্ত আলাদা করে রাখে আর এক সাইডে। হঠাৎই পেছনে দরজার শব্দ।
রিচার্ড বেরোয়। মাথায় তোয়ালে, চুলগুলো ভেজা, মুখে উদ্ভট গানের অদ্ভুত ছন্দ। আই পার্টি লাইক এ রক স্টার, লুক লাইক এ মুভি স্টার, প্লে লাইক অ্যান অল স্টার, লাইক এ। এলিজাবেথের শরীর কেঁপে ওঠে বিস্ময়ে। দ্রুত আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নেয়, যেন মুহূর্তেই শরীর ছাড়খাড় করে দিচ্ছে আগুনের ফুলকি। কান দিয়ে গরম লাভা বের হচ্ছে। রিচার্ড একবার আর চোখে দেখে এলিজাবেথের কাঁচুমাচু মুখব্বয়, তারপর বাঁকা হেসে ট্যারেসের দিকে পা বাড়ালো। আজ সে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রতিদিনই তার ঘরের শত্রু একখানা খাবারের টোপ ফেলে, আর সে নিরীহ শিকারীর মতো গিলতে গেলেই বিস্ফোরিত হতো তার বউ। মুখের সামনে থেকে কেড়ে নিত খাবার, তাই আজই সাবধানতা এই বর্ম। আপনি এত এলোমেলো কেন? রুম থেকে ভেসে আসে এলিজাবেথের ঝাঁঝালো বিরক্তিমাখা কণ্ঠস্বর। রিচার্ড ক্রুদ্ধ দৃষ্টিতে কিছু পর্যবেক্ষণ করে স্বতঃস্ফূর্ত কদমে রুমের দিকে পা বাড়ালো আবারও। এলিজাবেথ রিচার্ডের জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখছে। নাকের পাটা টানটু একরাশ বিরক্তিতে ভরা। রিচার্ড ভাঁজ করা একটা শার্ট নিয়ে গায়ে পরিধান করা অবস্থায় প্রত্যুত্তর করল জলদগম্ভীর গলায়, হয়তো তুমি গুছিয়ে দেবে বলেই। এলিজাবেথ চোখ গরম করে তাকাতেই চমকপ্রদ হলো রিচার্ড। কফির মগ হাতে তুলে নিল। নাগিনের মতো এত রূপ পাল্টাও কীভাবে? এখন চোখ গরম করে তাকাচ্ছ, আবার কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দাও। এলিজাবেথ ভাঁজ করা কাপড়গুলো কেবিনেটে গুছিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমার জীবনে এসে সাপের মতো ঠাসঠুস ছোবল বসাতে পারেন, আর আমি রূপ পাল্টালি নাগিন? রিচার্ড কফিতে তৃতীয় চুমুক দিয়ে বক্র হেসে বলল, ছোবল না, দুষ্টু মিষ্টি ভালোবাসার ছোবল দেওয়ার জন্য বিয়ে করেছি। এছাড়া কাকে বিয়ে করতে তুমি? আমি এমন ছেলেকে বিয়ে করতাম যার বুকের উপর পা রাখতে পারতাম কোনো ভয় ছাড়াই। উফ ডার্লিং, দ্যাট উইল বি দ্য গ্রেট ভিউ অ্যান্ড কমফোর্ট পজিশন। ভ্যাবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কর্ণকুহরে রিচার্ডের কথা পৌঁছানো মাত্রই তরাক ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড মিটিমিটি হাসছে। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে, তবে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে লোকটা হাসছে। আপনার মুখে কি কোনো ভালো কথা নেই? কে বলেছে নেই? আমার মুখের সাথে আমার চাঁদও যথেষ্ট ভালো। যদি ভালো না হতো তাহলে তোমার অবস্থা এতক্ষণে খারাপ থাকতো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে একটা জামা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে। যদিও সেটা ক্যাচ করে ধরে ফেলে রিচার্ড সাথে সাথে। হঠাৎ নিচ থেকে শীষ বাজানোর শব্দ আসে। রিচার্ড হেঁটে গেল ট্যারেসে। এলিজাবেথ রাগে গজগজ করে গায়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ল। মনে মনে 126টা গালি দিতে থাকে রিচার্ড কায়নাত নামক ভদ্রজনিত অসভ্য লোককে। হঠাৎই রিচার্ডের ডাক পড়ল, রেড কাম। এলিজাবেথ সাড়া দেয় না, শক্তপোক্ত হয়ে শুয়ে থাকে আপাদমস্তক ঢেকে। রিচার্ড আবারও ডাকল, ওয়াইফি কাম হিয়ার। নো রেসপন্স। বজ্রপাতের মতো গম্ভীর রিচার্ডের কণ্ঠ, আমি আসতে বলছি। এবারও চুপ থাকলো এলিজাবেথ। বাধ্য হয়ে রুমে এলো রিচার্ড। আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। বিষাক্ত ঠান্ডা টোনে বলল, এলিজাবেথ, তুমি কি উঠবে? এখন আমাকে যদি বেডের কাছে যেতে হয় তাহলে কিন্তু সারা দিনেও তুমি বেড থেকে উঠতে পারবে না। হুড়মুড়িয়ে উঠে বসল এলিজাবেথ। সন্তুষ্টি লাভ করে বাঁকা হাসল রিচার্ড। হুট করে এসে এলিজাবেথকে কোলে তুলে নিল। তাল সামলাতে না পেরে রিচার্ডের কলার খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড গমগমে পা ফেলে ওকে নিয়ে গেল ট্যারেসে, একদম শেষ কিনারায় রেলিংয়ের কাছে। হঠাৎ এক বিস্ফোরিত আওয়াজে কুঁকড়ে যায় এলিজাবেথ। হতবিহ্বল হয়ে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে তাকাতেই দেখতে পেল তার ঠোঁটের কোণে হাসি খেলা করছে। রিচার্ড ইশারা করল নিচের দিকে তাকাতে। এলিজাবেথ নিচে তাকিয়েই থমকে গেল। বিস্ময়ে বড় হয়ে উঠল ওর চোখ দুটো। নিচ থেকে ইব্রাত আর ন্যাসো একসাথে চিৎকার করে উঠল, কনগ্রাচুলেশনস ফর ইউর ব্র্যান্ড নিউ কার।
এলিজাবেথ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বেলুনে মোড়া এক লাল ল্যাম্বরগিনি ভিনেনো। ইব্রাত ন্যাসো উপরে তাকিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। এলিজাবেথ নিথর, বিস্মিত, অভিভূত, যেন এক স্বপ্নের ঘোরে। রিচার্ড ধীরে ওকে নামিয়ে দিল কোল থেকে। তারপর হঠাৎই এলিজাবেথের চোখের সামনে তুলে ধরল একটা চকচকে চাবি। মুহূর্তে সমস্ত স্ফুলিঙ্গ জমাট কর্ধ গলে গেল অশ্রুতে। ছলছলে চোখে এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড আজ প্রথম মৃদু হাসল ওর কান্নার সামনে। নরম হাতের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল জল। সে কুখ্যাত গ্যাংস্টার বস আজ কণ্ঠে আনল স্নেহের কোমলতা। নো মোর ক্রাইজান। এখন থেকে শুধু হাসবে, উড়বে, পুরো শহর চষে বেড়াবে। আমার এলিজান মুক্ত পাখির মতো ডানা মেলে উড়বে। যত ঝড়, যত বিপত্তি আমি সামলে নেব। তুই শুধু উড়িস, হাসিস, বাঁচিস। শিরশিরে এক অনুভূতিতে নিভু চোখে চাইল এলিজাবেথ। রিচার্ড ওকে নিয়ে গেল রুমে। বিছানায় বসিয়ে বেডসাইড কেবিনেট থেকে বের করলো এক মোটা ফাইল। হঠাৎ এসে হাঁটু গেড়ে বসল এলিজাবেথের সামনে। এক হাতে তুলে নিল ওর হাতটা। প্রথমে একটা ফোন, তারপর একটা ব্ল্যাক কার্ড, অতপর পাসপোর্ট তুলে দিল এলিজাবেথের হাতে। সবশেষে দিল সেই ফাইলটি। এলিজাবেথের চোখে লেগে আছে কৌতূহলের দীপ্তি। রিচার্ড চোখে চোখ রেখে মাথা নাড়ল, বলল, খুলে দেখতে। মেয়েটা ফাইল খুলল, হাত কাঁপছে উত্তেজনায়। হঠাৎই শিউরে উঠল এলিজাবেথ। চকিতে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড হেসে দুই হাতের মুঠোয় ভরে নিল ওর মুখটা। আমি কখনোই তোমাকে বন্দি করতে চাইনি, চেয়েছি নিজের করে নিতে। এখন তুমি আমার স্বাধীন তুমি। জিলে আপকি জিন্দেগি। এলিজাবেথের আখিদয় টইটুম্বর। আবারও তাকালো হাতের ভার্সিটির অ্যাডমিশন ফর্মের দিকে। পাশেই বসে আছে এক সীমাহীন নিরাপত্তা। অকস্মাৎ সব ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে ঝাঁপিয়ে পড়ল রিচার্ডের বুকের ভেতর। হুড়মুড়িয়ে কেঁদে ফেলল। রিচার্ড ওকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে। নিঃশব্দে, নিশ্চুপে, নিঃশর্তে। ভেজা নাক অনবরত রিচার্ডের শার্টে মুছে যাচ্ছে। সে কিছুই বলল না, শুধু পাশে বসে থাকলো এক অটল আশ্রয় রূপে। দীর্ঘক্ষণ পর মাথা তুলে তাকালো এলিজাবেথ। দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকে এলিজাবেথ রিচার্ডের পানে। রিচার্ডের চড়া মুখে আজ এক অচেনা প্রশান্তি। ওষ্ঠে লেগে থাকা চঞ্চল হাসি যেন নিভৃত কোনো আভাস। এই মানুষটাকে সবাই দেখে এসেছে গম্ভীর, কঠিন মুখে। লোকটা যেন কঠিন কথা ছাড়া কিছুই জানে না। শুধুমাত্র এলিজাবেথই জানে এই লোকটাই যে কতটা ঠোঁটকাটা, ঝগড়াটে আর মারাত্মক রকমের দুর্বিনীত। একসময় সম্পর্কটা ছিল আগুনে ভরা, তীব্র, তিক্ত, দগ্ধ করা। আর এখন এলিজাবেথ আবার নাক টানল। রিচার্ড নিঃশব্দে ঝুঁকে এলো। এক গভীর নিগুড় চুম্বনে স্পর্শ করল ওর কপাল। শুধু কপালেই নয়, যেন এলিজাবেথের সমস্ত সংশয় রেখে গেল এক আশ্বাস। হুশ, এভাবে কাঁদার জন্য এসব করিনি। আজ থেকে কখনো যেন এই চোখে কালো মেঘ না দেখি। কখনো যেন না দেখি রাতে বালিশের নিচে মুখ দিয়ে ফুপিয়ে কাঁদতে। এলিজাবেথ ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে বলল, ওভার থিঙ্কাররা চাইলেও কখনো ভালো থাকতে পারে না। রিচার্ড শক্ত কাটকাট কণ্ঠে বলল, আই উইল ফাক দ্য থট আউট অফ ইউর ব্রেন। কান্নার ফাঁকে হেসে ফেলল এলিজাবেথ। ঠোঁট কামড়ে হাসিটা চেপে রাখতে চাইল, পারল না। হঠাৎ রিচার্ড একটানে ওকে তুলে নিল কোলে। গলায় এক অচেনা গাম্ভীর্য এনে বলল, তোর জন্য মরতেও পারবো, তোর জন্য মারতেও পারবো। শত্রুর সামনেও হাঁটু গেড়ে বসবো যদি তুই বলিস, যাতে করে তারা আমাকে সহজেই মেরে ফেলতে পারে। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট মি। আমি মৃত্যুকে ভয় পাবো না যতক্ষণ তুই আছিস আমার প্রসঙ্গে। ইউ আর মাইন রেড, জাস্ট মাইন। এলিজাবেথের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় এক ঝলক। লোকটার মধ্যে কত কি বদলে গেছে। অথচ কিছুদিন আগেও তো বলেছিল, হুম, মরতে পারবো না, তবে মারতে পারবো। আর আজ সে রিচার্ড এমন কথা বলছে। এলিজাবেথের ঠোঁটের কোণ থেকে গলে পড়ল প্রাপ্তির এক নির্মল হাসি, যেটা মিশে গেল আকাশে, বাতাসে, নিঃশ্বাসে।
রিচার্ড মুহূর্তেই ফিরে গেল তার চিরচেনা রূপে। ঠান্ডা হিসেবে শক্তপ্রাণ। সে কখনোই চায় না নিজের কোনো দুর্বলতা প্রকাশ পাক। কিসমি রেড। এলিজাবেথ চমকে তাকালো তার দিকে, তবে দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়ল না। রিচার্ডের সংস্পর্শিত শরীর শিরশির করে ওঠে প্রতিবার। আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গাল। রিচার্ডের মুখে অসন্তুষ্টির ছোঁয়া। ছ্যাৎরেট, তুমি জানো আমি কত টাকার মালিক? আর তুমি কিনা আমাকে এমন ফকিরের মতো চুমু দিচ্ছ? ঠোঁটে ঠোঁট চেপে হাসল এলিজাবেথ। আসলেই তো জানি না আপনি কত টাকার মালিক। একটু বলুন না প্লিজ। রিচার্ড হেসে ফেলল। আই হ্যাভ ইউরোকার্ড গোল্ড। চোখ বড় হয়ে গেল এলিজাবেথের। তবে কিছু বলার আগে রিচার্ড আছড়ে ফেলল ওকে বিছানায়। নিজেও ঝুঁকে এলো ওর উপরে। আজ আর গ্যাংস্টার বস কোনো ভূমিকা রাখল না। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধুই অধরে অধর মিলিয়ে গেল নিরুপম এক সংবেদনে। এলিজাবেথ বাধা দিল না, শুধু চোখ বুজে এক দীর্ঘ সায় ছেড়ে দিল, যেন আত্মসমর্পণ, অব্যক্ত প্রতীক্ষার অবসান। নির্দিষ্ট সময়ের পর মুখ তুলল রিচার্ড। একগুঁয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। এলিজাবেথের বুকের ভেতর যেন এক অজানা হঠাৎ করেই তাণ্ডব শুরু করল। রিচার্ডের সেই ঘোর লাগা নীল চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না এলিজাবেথ। মুখ ফিরিয়ে নিয়ে জড়িয়ে আসা নিঃশ্বাসে কাপা কণ্ঠে বলল, এভাবে তাকাবেন না প্লিজ। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার ভেতরে ঝড় তুলে দেয়। রিচার্ড ধীরে ধীরে ঝুঁকে এলো। ঠোঁট ছুঁয়ে গেল এলিজাবেথের কানের লতিকায়। এক চুম্বনের ফাঁকে ফিসফিস করে বলল, আর আমার হাতের বিচরণে তোমার প্রতিটা রন্ধ্র জ্বলে উঠবে আগুনে। গুলির বিকট শব্দে ঘুম ভেঙে উঠল এলিজাবেথ। দরদর করে ঘামছে সারা শরীর। ছুটে গেল ট্যারেসে। চোখের সামনে দেখতে পেল লনের ঘাসে গড়িয়ে পড়েছে রক্তের বন্যা। রিচার্ড দাঁড়িয়ে আছে কয়েকটা রক্তাক্ত লাশের মাঝখানে। পায়ের নিচে পিষে যাচ্ছে মানুষ। তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক ঠান্ডা হাসি। কয়েকজনের হাত পা কাটা, এখনও জীবিত। তাদের পরিণতিরও সময়ের অপেক্ষা। এলিজাবেথ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল ইব্রাতের রুমের দিকে। দেখতে পেল দরজাটা বাইরে থেকে আটকানো। নিশ্চয়ই ন্যাসো বন্ধ করে গেছে। রুমটা সাউন্ডপ্রুফ। ইব্রাত কিছুই শুনতে পাচ্ছে না। এলিজাবেথের রুমের ট্যারেসের কাজ খোলা ছিল বলে সে শুনতে পেয়েছে সব। মৃত্যুর কণ্ঠরোধে ছটফট করা লোকগুলোকে দেখে এক আশ্চর্য মায়া গ্রাস করল এলিজাবেথকে। এলিজাবেথ জানে রিচার্ড এখন যে রূপ ধারণ করেছে তাকে থামানো সহজ হবে না। এলিজাবেথ ছুটে গেল নিজের রুমে। আলমারি উল্টে খুঁজে বের করলো একটা লাল জামদানি শাড়ি। তারপর টান দিয়ে বের করলো একটা নতুন ফাইল। রেখে দিল বিছানার উপর। শাড়ি হাতে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। বিগত কয়েকদিন ধরে রিচার্ড যেন উন্মাদ, পাগলের মতো খুঁজে চলেছে কাউকে। কিন্তু তার খোঁজ নেই, হদিস নেই। ক্ষোভে ফুঁসতে থাকা রিচার্ড রাগ ঝাড়ছে নিরীহদের উপর। জেমসের কয়েকজন গুপ্তচর যারা রিচার্ড সম্পর্কে তথ্য পাচার করত, তাদের মৃতদেহ পড়ে আছে নিঃশব্দে। রক্ত লেগে আছে রিচার্ডের বুটে। জেমস এখনও অদৃশ্য ছায়ার মতো। রিচার্ডের চোয়াল কাঁপছে রাগে। রিভলভারে আঙুলের চাপ বাড়ছে। ঠিক তখনই নূপুরের ঝংকার। রিচার্ডের চোখ স্থির হয়ে গেল সামনের দিকে। এক মুহূর্তের মধ্যেই বদলে গেল তার মুখ। এগিয়ে আসছে এলিজাবেথ, ধীরে অভিজাত ভঙ্গিতে। ঘন লাল রেশমি চুলগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বরাবর। সকালের রোদ ওর ত্বকে যেন সোনা ছড়িয়ে দিয়েছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, হাতে ধরা একজোড়া রূপোর নূপুর। নাচিয়ে নাচিয়ে এগিয়ে আসছে। রিচার্ড ঘুরে তাকালো ন্যাসোর দিকে। নির্বাক আদেশে ন্যাসো বুঝে গেল এবার জায়গা ছেড়ে দিতে হবে। সে লোকজন নিয়ে লাশ সরিয়ে ফেলল তৎক্ষণাৎ। এলিজাবেথ এসে দাঁড়ালো ঠিক রিচার্ডের সামনে। তার এক পায়ে সে স্থির হলো রিচার্ডের হাঁটুর উপর। শাড়ির পাড় খানিকটা তুলে বলল, স্বামী, পড়তে পারছি না, একটু পরিয়ে দিন না। রিচার্ডের চোখে তখন পলক নেই, এক নিঃশ্বাসে তাকিয়ে আছে। ধীরে ধীরে এলিজাবেথের হাত থেকে নূপুর নিয়ে সে পরিয়ে দিল পায়ে।
পরেই এলিজাবেথ বসে পড়ল রিচার্ডের উরুর উপর। রিচার্ড এলিজাবেথকে নিজের শরীরে টেনে নিল একদম কাছাকাছি, গায়ের সঙ্গে গা মিশিয়ে। কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করল, আজকে কি চাই? এলিজাবেথ কোনো ভনিতা করল না। ঠোঁটের কোণে ছায়া রেখে বলে উঠল, সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ, ইতালির সকল সম্পত্তি আমার চাই। রিচার্ড হেসে ফেলল, মাথা নাড়িয়ে বলল, আমি আছি, এটাই তো সব তোমার। এলিজাবেথ ঘুরে রিচার্ডের গলায় হাত জড়িয়ে ধরল, বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছি স্বামী? রিচার্ড জানে এই মিষ্টতার ভেতরে লুকিয়ে আছে এলিজাবেথের ছল, তার কৌশল। তবুও আজকের সকালটা নরম, সে কোমলতাতেই সায় দিল সে। সকাল সকাল বইয়ের এত আবেদনময়ী রূপ দেখার পর কি না করা যায়? মাথা নাড়িয়ে বলল, একদমই না। এলিজাবেথ সঙ্গে সঙ্গে শাড়ির কুণ্ডলি থেকে বের করলো একটা দলিল, বলে দিল, তবে সাইন করুন। রিচার্ড কিছু না বলে দলিল হাতে নিল, চুপচাপ সই করে দিল। শুরু হয়ে গেল এক নতুন খেলার, এক নতুন ধ্বংসের অদৃশ্য দিনপঞ্জি। রিচার্ডের দেওয়া ঠিকানায় পৌঁছায় লুকাস। কাল রাত থেকে সে কোথায় যেন ছিল, কারোর ফোন ধরেনি, ম্যানশনেও ফেরেনি। ন্যাসো অসংখ্যবার কল করেছিল, তবে কোনো সাড়া মেলেনি। অথচ রিচার্ড একবার ফোন করতেই রিসিভ করে। রিচার্ড তাকে একটা জায়গার ঠিকানা পাঠায়, আর সময় মতো সেখানে হাজির হয় লুকাস। ঘরের ভেতর গম্ভীর পরিবেশ। রিচার্ডের অভিব্যক্তি শক্ত, কাটকাট। পাশে বিয়ান ও ন্যাসো। বিয়ান ল্যাপটপে কিছু কাজ করছে, রিচার্ড ঝুঁকে দেখছিল স্ক্রিন। লুকাসের উপস্থিতি টের পেয়ে সোজা হয় রিচার্ড। একদৃষ্টিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, আমার উপর রাগ? চিরচেনা ছটফটে লুকাস আজ মুখে কিছু না বলে মাথা নাড়ে। রিচার্ড আবারও বলল, অভিমান? আবারও মাথা নাড়ে লুকাস, দৃষ্টি নিচু, কণ্ঠ নিঃশব্দ। হঠাৎ রিচার্ড তাকে এমনভাবে ডাকে যেভাবে বহুবার ডেকেছে বস হিসেবে, ঠিক যেভাবে এত জীবন ডেকে এসেছে। লোকা। চমকে মাথা তোলে লুকাস, দেখল রিচার্ড 2 হাত বাড়িয়ে রেখেছে তার দিকে। মুহূর্তেই গলে যায় সমস্ত রাগ, অব্যক্ত অভিমান। ছুটে গিয়ে জড়িয়ে ধরে রিচার্ডকে। রিচার্ড আলতো করে লুকাসের পিঠে চাপড়ে বলল, আই ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল ব্রো। ইটস ওকে বস। ন্যাসো এগিয়ে এসে অংশ নেয়। 3 জন একে অপরকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। পাশে বসে থাকা বিয়ান তাকিয়ে থাকে তাদের দিকে, মুখে এক প্রশান্তি, অমায়িক হাসি। 3 জনে মুখোমুখি বসে আছে। হঠাৎ রিচার্ড লুকাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বিয়ে করতে চাচ্ছ? লুকাস তড়িঘড়ি করে মাথা নাড়ালো। স্পষ্ট এক উত্তেজনা তার চোখে মুখে। রিচার্ড পকেট থেকে একটা টিকিট বের করে লুকাসের দিকে বাড়িয়ে দেয়। লুকাস লুফে নেয় সেটা, চেহারায় খুশির ঝলকানি। কিন্তু সেটা স্থায়ী হয় না বেশিক্ষণ। যখন চোখে পড়ে গন্তব্য রাশিয়া। রিচার্ড গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট ফিনিশ অল অফ দেম। মিশনে সাকসেস হয়ে ফিরে আসো, একসাথে আবার 3 জনে বিয়ে করব। লুকাসের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ভেবেছিল কি আর হলোটা কি, কিন্তু আদেশ যে আদেশ। রিচার্ড চোখ নামিয়ে নেয় আর বলে, একটু পরেই ফ্লাইট, বেরিয়ে পড়ো এখনই। লুকাস থমথমে মুখে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ন্যাসোর ফোনে প্লে হতে থাকে একটা ইতালিয়ান নিউজ। ব্রেকিং নিউজ। ভিনসেন্সো ক্যাসানোর হঠাৎ মৃত্যুতে তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক রিচার্ড কায়নাচ সম্পূর্ণ সম্পত্তি অনাথাশ্রমের নামে দান করেছেন। তিনি জানান তিনি আর ইতালি ফিরবেন না, বাংলাদেশেই স্থায়ী হচ্ছেন। লুকাস তড়াক করে পেছন ফিরে তাকায়। রিচার্ডের সমুদ্রনীল চোখ দুটোতে তখন অগ্ন্যুৎপাত জমে উঠছে। পাশে বসে থাকা ন্যাসো সিটিয়ে গেছে। রিচার্ডের বিস্ফোরণের ভয়ে গুটিয়ে আছে, কিন্তু লুকাসের ভেতর এক আশ্চর্য শান্তি। ছোট ছোট পায়ে বেরিয়ে যায় সে দরজা পেরিয়ে। আনমনেই বলে ওঠে, এত খুশি আমি জীবনেও হইনি।